Okay, let us start. Last class, we have been discussed about the cash flow statement. So, any queries regarding cash flow statement from last class? No, sir. নো কোশ্চেন। ওকে, আমি তো আপনাদের যেটা করতে পারি যেটা হলো আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনাদের তো দুইটা ই আছে, মানে মেথড আছে, একটা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথড, তাই না? জি স্যার। আপনারা শুধু ইনডাইরেক্ট মেথডটাই করেন, কারণ আপনাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে একটু হয়ে যাবে। চলো, আপনার যদি এক্সাম পারপাস, আপনি যদি শেখার পারপাসে আপনার দুটাই করতে হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর যদি এক্সাম পারপাসে কথা বলেন তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডটাই আমাদের প্রেফার হবে, বুঝতে মানে করলেই হয়ে যাবে আপনাদের। ওকে স্যার। ওকে, আর এক্সাম পারপাস আমি আরো কিছু আপনাদের সাজেশন দিব, সেটা হলো আপনাদের লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসটা আমরা একটা রিভিউ ক্লাস দিব। ওই ক্লাসে হয়তো আপনাদের এখানে অনেক কিছুই পড়ানো হচ্ছে এবং হবে, সবই পরীক্ষা আসবে না, কারণ আপনাদের এগুলা হলো কিছু আছে আপনাদের শেখার জন্য বা কিছু জানার জন্য, যাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা যাতে এগুলা আপনার যাতে আপনাদের রিয়েল বিজনেসে অনেকে আছেন এবং কেউ ঢুকবেন, সেক্ষেত্রে এগুলা করানো হচ্ছে, কিন্তু সবগুলো আসবে না। আমি আপনাদের ওই কি কি মানে একটা মানে আসার মতো আছে সেটা আমরা এটা রিভিউ করে দিব লাস্ট ক্লাসে, বুঝতে পারছেন? কিন্তু এখানে আমি হয়তো বা এই অনেক কিছুই পড়িয়ে ফেলতেছে অলরেডি, যেমন আপনাদের এখানে ওয়ার্কশিট, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে আপনার ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, তারপর মার্চেন্ডাইজ অপারেশনস, তারপর আজকে যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়াবো, ক্যাশ ফ্লো, অনেকগুলো হয়তো আসতেছে। তো আপনারা কি কি আপনাদের এমফাসিস দিবেন সেটা আমরা হয়তো বা লাস্ট ক্লাসে আমরা এটা মেনশন করে দিব, বুঝতে পারছেন? সবই যে আসবে তা না। জি স্যার, ঠিক আছে। ওকে, তো এখানে আপনার অরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ স্যার, এমনিও ফিজিক্যাল পরীক্ষা মানে অনেকদিন পর। হ্যাঁ, আমি সবাই বুঝতে পারছি, কারণ আপনাদের হঠাৎ করে যখন আরামে আরামে পরীক্ষা দিয়ে হঠাৎ করে যখন একটা ফিজিক্যালি হয়ে যাবে, তখন তো এটা সবারই সমস্যা হবে, তাই না? সবারই সমস্যা হবে, কারণ একটা মানুষ একটা ইউজ টু হয়ে গেছে। কারণ ইউজ টু থেকে যখন আপনি হঠাৎ করে আরেকটা সিস্টেমে চলে যাবেন, তখন যদিও ওইটা আমাদের রেগুলার সিস্টেম ছিল, এখন মনে হয় যে ওইটারই ইরেগুলার সিস্টেম মনে হচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার। আর এখন আর কি আর করা, এখন তো আমাদের তো একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এটা একটা বিশেষ একটাই। তবে আমি যেটা মনে করি, আমরা যে অনলাইনে যদি আমরা ইফেক্টিভলি যদি আমরা ক্লাসটা নিতে পারি, বা আমরা যদি টিচার স্টুডেন্ট যদি বেশি হয়, মানে আমাদের সমস্যা হলো স্টুডেন্ট গুলা বেশি হলো আপনার হয় না, এখানে অ্যাক্টিভ হয় না, অনেকে লগ ইন করে চলে যায়, ঘুমায়, আবার কি করলো কোনো নাই। যদি আপনারা সিরিয়াস হন তাহলে ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা ভালো একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আপনারা আপনাদের বাসায় বসে আপনারা আপনারা কেউ কাজ করতেছেন, কাজের মানে ওইটা কিন্তু আপনার হ্যাম্পার হয় না, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা খুব খারাপ কোনো না, ভালোই একটা প্ল্যাটফর্ম যদি সবাই সিরিয়াসলি নেওয়া হয় এটা। কিন্তু আমরা সিরিয়াসলি নেই না, সমস্যা তো এখানে। আর আপনার অনলাইনের আপনার অফলাইনের তুলনায় আমরা যদি অনলাইনে আমরা আরো বেশি বেশি পড়াইতে পারি, যেটা আমরা অনলাইনে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সরি ইতে আপনার ডাইরেক্ট ইন পার্সন ক্লাসে, যেটা কিন্তু আপনার ওই একটু টাইমটা বেশি লাগে, কিন্তু আমরা ইতে অনলাইনে যেটা হয় সেটা আপনার অনেক কিছুই দেখানো যায়, প্লাস এটা আপনার কারণ পরীক্ষা এক জিনিস, নাম্বার এক জিনিস, আর হলো আপনার শিখার এক জিনিস। আপনি এখানেতে আমাদের মেন পারপাস তো শিখা, যাতে আমরা এটা পরে অ্যাপ্লাই করতে পারি, কারণ আপনারা অনেকেই জানেন বিজনেস অলরেডি আছেন, কিন্তু আপনার অনেকে আছে যে আমাদের বিশেষ করে ব্যাচেলার স্টুডেন্ট যারা আছে, বেশি পড়ালে মনে করে যে স্যার পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে নাম্বার পাবো না, এইরকম একটা মানসিকতা যে স্যার বেশি পড়ানো যাবে না, তাহলে আমি বেশি পড়লেই নাকি তাদের পরীক্ষায় বেশি পড়তে হবে, নাম্বার কম পাবে, এরকম একটা মন মানসিকতা। কিন্তু পরীক্ষা এক জিনিস, আপনি এইটা আপনি জানায় আপনি যদি জেনে থাকেন আপনার তো প্রবলেম হবে না, আপনি তো ভবিষ্যতে যদি এটা কোনো কাজে লাগে তখন আপনারই কাজে লাগবে, তাই না? আর আপনি এক্সামে আপনার ওই অ্যাসেসমেন্ট আপনি যদি ওইটা ভালো মতো দেন বা করেন, এটা নাম্বার, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি এটা পেয়ে যাবেন, এটা কোনো প্রবলেম না। নাম্বারের ক্ষেত্রে এখানে প্রবলেম না, আপনি যদি পারেন বা আপনি করতে পারেন, তো আমি নাম্বার দিতে আমার কোনো সমস্যা না, আমার বেসিক্যালি আমার দিতেও সমস্যা নাই, যদি আপনি যদি এটা আপনার তো এটা তো এমন না যে আপনার পরীক্ষায়, কিন্তু আরো অনেক অ্যাসেসমেন্ট আছে, যেমন আপনার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলো কিন্তু আপনারা অ্যাটেন্ড করলে সবাই একটা মোটামুটি একটা ভালো একটা নাম্বার পেয়ে যায়, এতে কোনো সমস্যাই না। নাম্বারটা একটা এখানে ফ্যাক্টর না, আপনারা কতটুকু শিখতে পারতেছি, আমরা কতটুকু এটা জানতে পারতেছি এবং কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি, এটুকু যদি জানা যায়, আর নাম্বার আপনারা এমনি পেয়ে যাবেন। ওকে, আজকে আমরা যেটা করতেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এটা একটা নতুন চ্যাপ্টার, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসই আমরা শেষ করব, এটা দিয়ে শেষ করব।
এখানে আমরা যেটা করব, আমরা যে লাস্ট কিছু ফিউ একেবারে প্রথম থেকেই বলতে পারি আমরা, যে আমরা প্রথম থেকে আমরা কিন্তু এই কোর্সটা আমরা শুরু করেছি এমন ভাবে যাতে করে যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড তাদের যাতে সমস্যা না হয়, আর যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তাদের তো কোনো কথাই নাই, তারাও এটা তো করে আসছে অনেকে, এবং তাদের একটু একটু ফ্রেশ হয়ে রিফ্রেশ হয়ে যাচ্ছে, বা তারা কিছু যদি কোনো গ্যাপ থাকে সেটা এখানে পূরণ হচ্ছে। কারণ এই অনেকে দেখা যাচ্ছে আমাদের বিজনেসে, আর একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এটা কোনো মেজর সাবজেক্ট না, এটা হলো আপনার একটা বেসিক সাবজেক্ট। কারণ যেটা দেখা যাচ্ছে অনেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আগে করে নাই, নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য এটা এটা অফার করা হয়, আর যারা তো করে আসছে তো ভালোই। সো এইখানে আমরা যেটা ফার্স্ট ক্লাস থেকে করে আসছি, একেবারে ইকুয়েশন থেকে শুরু করেছি, ইকুয়েশন থেকে শুরু করে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধেও কিছু ধারণা আসছে, যেমন আমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি তো, এবং রিটেন আর্নিং স্টেটমেন্ট অথবা অনার সিকিউরিটি, বেসিক্যালি এই চারটাই স্টেটমেন্ট। আর একটা আছে আপনার নোটস অ্যান্ড ডিসক্লোজার। নোটস অ্যান্ড ডিসক্লোজারটা কি? নোটস অ্যান্ড ডিসক্লোজারটা হলো আমি যেসব আইটেম আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি দিতে পারতেছি না, বাট এই ইনফরমেশন গুলা ইম্পর্টেন্ট। কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে তাদের জানার জন্য এটা ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ওগুলা আমরা কি করি, ফুট নোট বা আপনার অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মেনশন করা হয়, বুঝতে পারছেন? যাতে করে এখান থেকে আরো মানুষ একটা আইডিয়া পায়। যেমন মনে করেন আপনি ডেপ্রিসিয়েশন, অনেকে ডেপ্রিসিয়েশনে অনেকগুলো মেথড আছে। এখন কেউ যদি মনে করেন আপনি স্ট্রেট লাইন বেসিসে করেছে কিনা, বা আপনার ডাবল ডিক্লাইনিং এ করেছেন কিনা, সো ওই মেথডটা আপনি হয়তো বা আপনার কিসে আপনার নোটসে দিয়ে দিতে পারেন। অথবা আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন করেছেন, আপনার কি লিফো না ফিফো না ওয়েটেড এভারেজ কোন মেথডও করেছেন, সেটাও আমরা নোটস এন্ড ডিসক্লোজারে দিয়ে দিতে পারি। অথবা আপনি একটা আমাদের বিজনেসে কিছু অ্যাজাম্পশন আছে, কোন অ্যাজাম্পশন অনুযায়ী এটা কি হলো, যেমন আপনি গোয়িং কনসার্ন, তারপরে আপনার টাইম পিরিয়ড অ্যাজাম্পশন, তারপরে আপনার কি কস্ট প্রিন্সিপাল, এবং এই যে কোন প্রিন্সিপাল আপনি এখন এখন আবার কিছু আছে কস্ট প্রিন্সিপাল আছে, আবার কিছু রিলাইজেশন, যেমন আপনার নেট আপনার কিছু নতুন আপনার আইএস থেকে আপনার কিছু কিছু ইয়ে করা হয়েছে, এখন আপনি ওগুলো ই করেছেন কিনা, সেই ইনফরমেশন গুলো আমরা কি নোটস এন্ড ডিসক্লোজারে ই করি। আর কিছু ব্রেকডাউন দেওয়া থাকে, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো মনে করেন সবকিছু, যেমন টোটাল রেভিনিউটা থাকে, এখন টোটাল রেভিনিউটা কোন কোন সোর্স থেকে আসছে সেই ব্রেকআপ গুলো আমরা নোটস এন্ড ডিসক্লোজারে দিয়ে দিতে পারি। সো এই যে এইটাই হলো আপনার টোটালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের অ্যাকর্ডিং টু IS 1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং IS 1 এ আমাদের 5টা স্টেটমেন্টের কথাই বলা হয়েছে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আপনার, যেমন আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি, কিন্তু ওইটাকে আবার নাম দিয়েছে কি আপনার কম্প্রিহেনসিভ ইনকাম বা আপনি স্টেটমেন্ট, অথবা এটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, বুঝতে পারছেন? আবার একটা আছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা আমরা ব্যালেন্স শিটকে বলা হচ্ছে। তারপরে আপনার কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ ইট ইজ যা আছে তাই। তারপরে আপনার রিটেন আর্নিং স্টেটমেন্ট বা আপনার চেঞ্জ ইন অনার সিকিউরিটি স্টেটমেন্ট সেটা আছে, আর হলো আপনার নোটস এন্ড ডিসক্লোজার। তো এই যে স্টেটমেন্ট গুলো আমরা করি, এখন এইটা আমরা কিছু অ্যানালাইসিস করব। কারণ কি, যদিও এটা আপনার বেসিক কোর্স, তারপরেও আপনাদের যেহেতু MBA আপনাদের এটা অফার করা হয়েছে, তো আপনাদের তো অবশ্যই ম্যানেজারিয়াল স্কিল বা আপনাদের একটা স্টেটমেন্টটা অ্যানালাইসিস করার কিছু টুলস এন্ড টেকনিক যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি চাইলে একটা স্টেটমেন্ট আমাদের দেখবেন এখন কিন্তু আপনার অ্যানুয়াল রিপোর্ট গুলো কিন্তু অ্যানালাইসিস করে দেওয়াই থাকে, করে দেওয়া থাকে না অ্যানালাইসিস? জি স্যার, করা থাকে। অ্যানালাইসিস যেমন কি রেশিও থাকে, তারপরে বিগত 5 বছরের একটা ট্রেন্ড দেওয়া থাকে। তো ওগুলো আসলে কিভাবে করা হয়, যাতে অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনারা যেহেতু এইটি স্টেটমেন্ট অ্যানালাইসিস করেও আপনাকে হয়তো বা প্রেজেন্ট করতে পারে, ওই আপনাকে মেনশন করে দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা একটু শিখে রাখবো যে কিভাবে অ্যানালাইসিসটা করা হয়। খুব কঠিন কিছু না, একেবারে ইজি, আমি একেবারে এটা খুব কঠিন না, একেবারে ইজি কিছু টেকনিক আছে সেগুলো আমরা দেখব। ওকে, আমরা তো এই চ্যাপ্টারে যেটা দেখব, দেখেন, আফটার স্টাডিং দিস লেসন ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্য মিনিং, নিড এন্ড পারপাস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমরা এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের পারপাস, নেসেসিটি এবং এটার মিনিংটা জানতে পারবো। আইডেন্টিফাই দ্য পার্টিস ইন্টারেস্টেড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং কারা কারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনভলভ থাকে, পার্টিস, ওইটা আমাদের ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা এর আগে পড়িয়েছি সেটাই ওখানে। আর এক্সপ্লেন দ্য ভেরিয়াস টেকনিক্স এন্ড টুলস অফ অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং কিছু টুলস এন্ড টেকনিক এই চ্যাপ্টারে দেখানো হবে, এবং এটা প্রত্যেকটা আপনার
করে দেওয়া আছে, প্লাস এটা আমরা এটা কিভাবে করেছে এবং এটা এক্সপ্লানেশন বা ইন্টারপ্রিটেশনটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, এট ফার্স্ট চলে আসে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মিনিং, পারপাস এন্ড পার্টিস ইন্টারেস্টেড। ওকে, দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর এটা কি মেইনলি, দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর মেইনলি প্রিপেয়ার ফর ডিসিশন মেকিং পারপাস। তো আমরা সবাই জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কেন করব? ফর টেকিং ডিসিশন অর টেকিং রেশনাল ডিসিশন, যে ডিসিশনটা আমাদের কি কি করবে, আমাদের যখন একটা বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে যদি আমি ধারণা পাই, তাহলে আমি আসলে কম্পেয়ার করতে পারবো আসলে কোন বিজনেসে আমি ইনভেস্ট করব। আর আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনার একরকম ডিসিশন হবে, আপনার যদি ক্রেডিটরস হন, সাপ্লায়ার্স হন, বা আপনি যদি ট্যাক্স অথরিটিস হন, বা আপনি যদি অন্য ইতে হন, তাহলে আপনি কি আপনার মতো করে আপনার ডিসিশন নেবেন। ডিসিশনটা নেবেন কিভাবে? অবশ্যই আপনাকে কি লাগবে, আপনার ইনফরমেশন লাগবে। ইনফরমেশন করে আমরা যদি কিছু এটার অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা কম্প্যারিজন বা ট্রেন্ড, এটা 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 কি আমার আপওয়ার্ড ট্রেন্ড, নাকি এটা একটা এভারেজ ইন্ডাস্ট্রিজ ট্রেন্ড, নাকি আমরা এটা লো মানে এটা লো আপনার যেটা আপনার লো ডাউন একটা ট্রেন্ডটা কি আপনার আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড নাকি আপনার এভারেজ, সেইগুলো কিন্তু আমরা কি অ্যানালাইসিস করেই আমরা জানতে পারবো। অথবা আমরা কম্প্যারিজন করতে পারি যে কোন বিজনেসটা ভালো পারফরমেন্স করতেছে কম্পেয়ার টু আদার্স। সো আমরা এটা কি ইজিলি করতে পারি। সো আমরা এরপরে আমরা এটা ডিসিশন টেক করতে পারি। বাট দ্য ইনফরমেশন অ্যাজ ইট দ্য প্রোভাইডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর নট অ্যাডিকুয়েটলি হেল্পফুল ইন ড্রয়িং দ্য মিনিংফুল কনক্লুশন। তার মানে কি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তো একটা ফরমেটিভ এবং এটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের বাইরে তো আমরা ওইখানে কিছু করা যায় না। দ্যাটস ওয়াই আমরা যদি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে যদি আমরা কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, মানে ওই ইনফরমেশন গুলো নিয়ে আমরা যদি কি অ্যানালাইসিস করতে পারি, সেটা আমাদের অনেক হেল্প লাগবে। সো এটাই বলতেছে, সো দ্য ইফেক্টিভ অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রিকোয়ার্ড। তারপরে এখন দেখেন মেইনলি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা সবাই জানি, আমরা এখানে মেইনলি এইতে করব ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আর ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, বা আপনি ইনকাম স্টেটমেন্টকে এখন বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, আর হলো আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই দুইটা স্টেটমেন্ট কিভাবে অ্যানালাইসিস করা যায়, আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু কিছুটা অ্যানালাইসিস আমরা অলরেডি করে ফেলছি, যেমন আপনাদের ফ্রি ক্যাশ ফ্লো, আমরা এটা বের করার একটা ওইখান থেকে আমরা কিছু ডিসিশন টেক করতে পারি। ওকে, দেখেন আমরা আসলে এখন দেখি পারপাসটা কি। আপনার পারপাসটা কি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সার্ভ দ্য ফলোইং পারপাস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি কি পারপাস আমরা সার্ভ করবে, যেমন মেজারিং দ্য প্রফিটেবিলিটি, মেজারিং দ্য প্রফিটেবিলিটি। তা আমরা একটা কোম্পানির প্রফিটেবিলিটি সম্বন্ধে, বা আপনার একটা না, আমরা যদি কম্পারিজন করি মোর দেন ওয়ান, আমরা কি করতে পারবো, এটার প্রফিটেবিলিটি মেজার করতে পারবো না? নাকি? জি স্যার, বের করতে পারবো স্যার। দেখেন দেখেন এখানে কি বলছে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস হেল্প দ্য ascertaining the whether the adequate profit are being earned on the capital invested in the business or not। যেমন আমরা এখানে আমাদের কিছু রেশিও অ্যানালাইসিস করতে হবে, আমরা কিছু ফর্মুলা দিয়ে আমরা কিছু রেশিও আমি দেখাবো এরপরে। তো আপনারা দেখেন একটা কোম্পানির প্রফিটেবিলিটিটা আমরা ইজিলি জানতে পারি, যেমন এটার প্রফিট করার রেটটা কত, নেট প্রফিট রেটটা কত, অথবা আপনার আমি বলতে পারি গ্রস প্রফিট রেটটা কত, নেট প্রফিট এটা কত, প্রফিট আফটার ইনকাম কত, আফটার ট্যাক্স কত। তারপরে আপনার কি হতে পারে, আমরা রিটার্ন অন অ্যাসেট বা অ্যাসেটের তুলনায় এটার রিটার্নটা কত, বা রিটার্ন অন ইকুইটির তুলনায় এটার আপনার প্রফিটে, সেই সম্বন্ধে আমরা কি করতে পারি, যদি আমরা অ্যানালাইসিস করি সেই সম্বন্ধে আমরা জানতে পারি। তবে ইন্ডিকেটেড ট্রেন্ড অফ অ্যাচিভমেন্ট, আবার আমরা কি করতে পারি, আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা একটা কোম্পানির ট্রেন্ডটা বুঝতে পারি। মনে করেন আপনাকে লাস্ট 5 ইয়ার্স এর ডেটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, বা 5 ইয়ার্স এর কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার কাছে আছে, আপনি কি ইজিলি আপনি ওদের সেলস এর ট্রেন্ড, ওদের প্রফিট করার ট্রেন্ড, মানে প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু আমরা ট্রেন্ড বের করতে পারবো না? ট্রেন্ড বের করলে আমাদের কি হবে, আমরা বুঝতে পারবো এই কোম্পানির ট্রেন্ডটা কি আপওয়ার্ড বা উন্নতির দিকে আছে, নাকি অবনতি বা ডাউনওয়ার্ড, নাকি এটা একটা এভারেজ
একটা প্রফিট বা একটা এভারেজ একটা ট্রেন্ড, সেটা কি আমরা এটা ইজিলি বের করতে পারবো বাই অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তারপরে কি বলছে, অ্যাসেসিং দ্য গ্রোথ অফ পটেনশিয়াল অফ দ্য বিজনেস। ওকে, সেটা আমি অলরেডি বললাম, যেটা আপনি এই কোম্পানির পটেনশিয়ালিটি, গ্রোথ অফ পটেনশিয়ালিটি, এটার সামনের ভবিষ্যতে আসলে এটার কি হতে পারে। যেমন আমরা যখন যারা শেয়ার বিজনেস করে, তারা কিন্তু একটা বিজনেসের পটেনশিয়ালিটি দেখেই কিন্তু ইনভেস্ট করে, পরে দেখা যাচ্ছে তারা কিন্তু এখান থেকে প্রফিট বা আনতে পারে, তাই না? কারণ আমরা একটা, আপনি শেয়ারে যখন ইনভেস্ট করবেন, আপনি কি ওই কারেন্ট, আপনি ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে এর রিটার্ন পাবেন কি না পাবেন, বা এটা শেয়ারের প্রাইস বাড়বে কি না পারবে, আপনি এটা কিভাবে পাবেন? অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেই তো আমি বুঝতে পারবো যে আমরা আসলে এটা আসলে ওই বিজনেসের পটেনশিয়ালিটিটা, বুঝতে পারছেন? সেক্ষেত্রেও আমরা এই অ্যানালাইসিস করে ইনফরমেশনটা আমরা পেতে পারি, আমরা এটা হেল্পফুল। তারপরে কম্প্যারিজন পজিশন ইন রিলেশন টু আদার ফার্মস। সো এটা হলো আমরা অলরেডি বলে ফেললাম যে অন্য ফার্মের তুলনায় এই ফার্মের কি অবস্থা, সেটা কিন্তু আমরা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে নিতে পারি। সে ফর এক্সাম্পল, আপনি 5টা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার কাছে আছে, এখন যদি আপনি অ্যানালাইসিস করে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তবে এটাও আবার একটা কন্ডিশন আছে, যেটা আপনার সেম ইন্ডাস্ট্রি হতে হবে, এবং এটা আপনার আচ্ছা, আমরা রেশিও বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস লিমিটেশন পড়াবো, তখন ওখানে বুঝতে পারবেন। কারণ আপনি যদি একটা ইন্ডাস্ট্রি দেখুন, ব্যাংক, আপনি যদি ব্যাংকের পারফরমেন্সটা ধরেন, তাহলে আপনাকে 5টা ব্যাংক দিতে হবে না, ব্যাংকের সাথে আপনি ওই অন্য একটা অর্গানাইজেশনের আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে ক্ষেত্রে ওই কম্পারিজনটা কিন্তু হবে না। সো সেক্ষেত্রে আপনার সেম লাইন অফ বিজনেস থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওই কোম্পানির ওই একই ইন্ডাস্ট্রি যদি 5টা বা 7টা যদি মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার কাছে থাকে, আপনি কিন্তু বা মোর দেন আপনার 10টা বা 15টা যেটাই হোক না কেন, আপনি কি করতে পারবেন, ওই একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কম্পেয়ার করতে পারবেন। সেটাও আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে পেতে পারি। অ্যাসেস দ্য ফাইন্যান্সিয়াল স্টেইন। তো অবশ্যই আমরা কি করব, আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেহেতু কি করতেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যখন করব, তখন তো অবশ্যই আমাদের ওদের ব্যালেন্স শিট, তারপরে ওদের ক্যাশ ফ্লো, তারপরে ওদের ইনকাম, সবই তো আমরা অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে আমরা কি ওই কোম্পানির ওভারঅল বা ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেইন সম্বন্ধে আমরা জানতে পারছি। যেমন এখানে বলছে, also help the making decision whether funds required for the purchase of new machines and equipment are provided from internal source of business or not, if yes how much। তো আমরা কি ওই কোম্পানি কি ফান্ডস রিকোয়ার, কোন ফান্ড দরকার হয় কিনা, বা আরো ফাইন্যান্সিং করতে হবে কিনা, বা এটা কিন্তু আমরা অ্যানালাইসিসের মাধ্যমেই জানতে পারি। তারপর অ্যাসেস দ্য সলভেন্সি অফ দ্য ফান্ড। সো ওই কোম্পানির সলভেন্ট কিনা, বা ওটার আমরা কি করতে পারি, ওদের ডেপ্ট রেশিওটা বের করতে পারি, আমাদের অ্যাসেটের তুলনায় ডেপ্ট কত, বা এটার আসলে, যেমন অনেক কোম্পানি দেখবেন যে কিছুদিন আগে আপনার কি ই ভ্যালি আপনার হয়ে গেল, এখন তো ই ভ্যালি অবস্থা তো একেবারেই শেষ। শুধু আপনি কি একটা কোম্পানির জাজ করবেন কিভাবে, ওই কোম্পানি যদি আদৌ এটা হাই হাই কোম্পানি নাকি এটা এই কোম্পানির মানে ভবিষ্যৎ কি, বা এটার ইনকাম সোর্সটা কি, ওদের কি ইকুইটির তুলনায় ডেপ্ট কত। এখন যদি আপনি ইকুইটির তুলনায় আপনার ডেপ্ট থাকে অনেক, তাহলে তো বুঝতে হবে এই কোম্পানি অনেক রিস্ক পজিশনে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি যে অ্যাসেটের তুলনায় ওদের ডেপ্ট কত, বা ওদের ইকুইটির তুলনায় ওদের ডেপ্ট কত। তো এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ওই কোম্পানির বা একটা পার্টিকুলার ওই কোম্পানি বা একটা গ্রুপ অফ কোম্পানির আমরা কি করতে পারবো, এটা সলভেন্ট কিনা সেটা আমরা ইজিলি জানতে পারবো। সো দিস আর দ্য purpose of financial statement analysis, or you can say it is the necessity, or আপনার এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের প্রয়োজনীয়তাটা আমরা এখানে দেখলাম। ওকে, নাও কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট মিনস পার্টিস ইন্টারেস্টেড। ও এটা আমরা এত বেশি আলোচনা করব না, বাট এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি একবারে প্রথম দিকেই। যেমন কারা কারা এখানে ইনভলভ থাকবে, আপনার দ্য ভেরিয়াস পার্টিস ইন্টারেস্টেড ইন অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কারা? ইনভেস্টর, আপনারা সবাই জানেন, ম্যানেজমেন্ট সবাই জানেন, সবার জন্য আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা দরকার। যারা ইনভেস্টর, তারা কি
বিজনেসে ওই কোন পদে বাই করবে নাকি শেয়ারটা হোল্ড করবে নাকি শেয়ারটা সেল করবে, তো এগুলো কিন্তু আপনাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাচ্ছে। ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্টটা আপনার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ওই কোম্পানির আপনার কোনো ফার্দার ডিসিশন নিতে পারে যে আরো কোথায় আপনার ফাইন্যান্সিং লাগবে কিনা বা আপনার কি হবে, সব কিন্তু আপনার এই ম্যানেজমেন্ট কিন্তু আপনার এই ইনফরমেশন থেকে আপনার ই করতে পারে। তারপরে ট্রেড ইউনিয়ন, দে আর ইন্টারেস্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর নেগোশিয়েটিং দ্য ওয়েজেস অর স্যালারিজ। তারপরে আছে আপনার লেন্ডার্স, যারা লোন প্রোভাইড করে তারা অ্যানালাইসিস করে দেখবে যে আদৌ কি ওরা আপনার লেন দিবে কিনা বা ওদের ওদের পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। সাপ্লায়ার্স এন্ড ট্রেড ক্রেডিটর্স, তারাও আপনার কি করবে, অ্যানালাইসিস করে দেখবে দ্য অ্যাবিলিটি অফ দ্য কোম্পানি টু মিট দ্য ডেবটস এন্ড হোয়েন দে আর ফল ডিউ, তারা কি আপনার ডেপ দেওয়ার ক্ষমতা তারা আছে কিনা। ট্যাক্স অথরিটি কি করে? ট্যাক্স অথরিটি আপনার ট্যাক্স ইন্টারেস্ট টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর ডিটারমিনিং ট্যাক্স লায়াবিলিটি, ট্যাক্স লায়াবিলিটিটা কত এবং এটা এটা আমরা কি করতে পারি। রিসার্চার, যারা রিসার্চ করে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেই আপনার একটা কোম্পানির সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে তার রিসার্চ করে তার ইনফরমেশন পেতে পারে। দে আর ইন্টারেস্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন আন্ডারটেকিং রিসার্চ ওয়ার্ক, বিজনেস অ্যাফেয়ার্স এন্ড প্র্যাকটিস। এমপ্লয়িজ, তারাও একটা কোম্পানি সম্বন্ধে আপনাদের জানতে পারে, যেমন তারা ওই কোম্পানিতে থাকবে কিনা বা ওই কোম্পানির ভবিষ্যৎটা কি হবে বা ওই সম্পদে ওদের সব প্রফিটটা কি, সেই সম্বন্ধে জানতে পারেন। গভর্নমেন্ট এন্ড দেয়ার এজেন্সি, যেমন আপনার ট্যাক্স অথরিটিজ আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনার বা আপনার সারা ওয়ার্ল্ডে যেটা আপনার যেটা আছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। তারপরে আপনার কি আছে, আপনার ট্যাক্স অথরিটি যারা আছে তারা কিন্তু এখান থেকে ইনফরমেশন পেতে পারে। স্টক এক্সচেঞ্জ, যেমন বললাম সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, তারাও এখান থেকে তো দে আর দ্য ইন্টারেস্ট পার্টিস, তারা কি করতে পারে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে অ্যানালাইসিস করে ডিসিশন টেক করতে পারে। ওকে, এখন আমি যেটা দেখাবো যেটা হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, দ্য টেকনিক্স এন্ড টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের কি কি টুলস এন্ড টেকনিক্স আছে। মেইনলি আমরা দুই ভাবে অ্যানালাইসিস করতে পারি, একটাকে বলা হয় ক্রস সেকশনাল অ্যানালাইসিস, আরেকটাকে কি বলা হয় টাইম সিরিজ অ্যানালাইসিস। ক্রস সেকশনাল অ্যানালাইসিসটা কি কেউ কি বলতে পারবেন? এটাকে বলা হয় ইন্টারফার্ম কম্পারিজন। এটাকে কি বলা হয়? ইন্টারফার্ম কম্পারিজন। ইন্টারফার্ম দুইটা ফার্মের মধ্যে কম্পারিজন এরকম না, this analysis helps in the analysis financial of enterprise with the financial character of another similar enterprise in that accounting period, right? এটা হলো আপনার একই রকম, বুঝলাম না, আপনার সিমিলার হইতে হবে। আপনি যদি একটা ব্যাংক, সে ফর এক্সাম্পল আপনার ব্র্যাক ব্যাংকের সাথে আপনি কি প্রাইম ব্যাংকের কম্পারিজন করবেন, বুঝতে পারছেন? তাহলে যেটাকে বলবো সেটাকে বলবো আমরা ক্রস সেকশনাল অ্যানালাইসিস, বুঝতে পারছেন? জি স্যার। For example, if a company has earned 15% profit on capital invested, this does not say whether it is adequate or not. হ্যাঁ, রাইট। এন্ড আপনাকে যদি বলা হয় যে একটা কোম্পানি যে 15% প্রফিট করেছে, তাই ক্যাপিটাল এগেইনস্টে তার প্রফিট কত 15%, এটা কি আপনি এইখান থেকে ডিসিশন নিতে পারবেন? কি মনে হয় যে আপনাকে বলা হলো যে এই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল 15%, ইজ ইট সাফিসিয়েন্ট? না স্যার, এটা প্রফিটটা কি স্যার ট্যাক্সের পরে না আগে? This is one of the important information, but it is not sufficient enough. বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলবো, দেখেন, if you analyze further and find that a similar company has earned 16% during the same period, তখন যদি আপনি অন্য একটা কোম্পানি আসলে কত করতেছে সেই রেটটা যদি আপনি জানেন, তাহলে কি আপনার জন্য এটা কি কম্পেয়ার করতে সুবিধা হবে না? Yes, sir. তো সেটাই হলো আমাদের ক্রস সেকশনাল অ্যানালাইসিস। বুঝা গেছে? জি স্যার। আরেকটা আছে হলো টাইম সিরিজ অ্যানালাইসিস। এটা কি দেখেন, ইট ইজ অলসো কল্ড অ্যাজ এ ইন্টারফার্ম কম্পারিজন। এটাকেও আমরা কি বলতেছি ইন্টারফার্ম, but according to this method the relation between different items of financial is established, comparison or made and results obtained. The basis of comparison may be comparison financial statement of different years of the same business unit, comparison of financial statement of particular years of different business units. তার মানে হলো আপনি এই ট্রেন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস হলো আপনি বিগত 4 থেকে 5 বছরের ডাটা নিয়ে আপনি যখন বসবেন
এটাও আপনার কি ইন্টার ফার্ম, যে তাহলে ওই ট্রেন্ডটা আমরা বুঝতে পারি যে ওই কোম্পানির ট্রেন্ডটা, কারণ আপনি 1 বছরের ট্রেন্ডটা দেখলে কিন্তু আপনারা এটাও কিন্তু সাফিসিয়েন্ট না, আপনাকে বিগত 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনি যত বেশি, আপনি যখন যারা রিসার্চার তারা কিন্তু একেবারে 100 বছরের ডাটা নিয়ে বসে বসে পড়ে যে আসলে তাদের এটা কি, তখন ওইখান থেকে আপনি একটা, তবে আপনি অ্যাটলিস্ট যদি 5 ইয়ার্সেরও ইনফরমেশন নেন তাহলে কিন্তু আপনি একটা কনক্লুশন ড্র করতে পারবেন যে এই অর্গানাইজেশন এবং কম্পেয়ার টু আদার অর্গানাইজেশনের আপনার ট্রেন্ডটা কি, এটাকে আপওয়ার্ড ট্রেন্ড নাকি এটাকে এভারেজ ট্রেন্ড নাকি এটাকে আপনাকে কি বলতেছেন ডাউন, এটা আস্তে আস্তে অবনতি হচ্ছে, এটা কিন্তু আপনি একটা কনক্লুশন করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। দিস ইজ টাইম সিরিজ অ্যানালাইসিস, আর একটা হলো ক্রস সেকশনাল কাম টাইম সিরিজ অ্যানালাইসিস। This analysis is intended to compare the financial status of 2 or more enterprise for a defined accounting period. So it is possible to train such a comparison of over the year, and this approach is most effective analysis of financial statement. এটা হলো আপনার যে দুইটা মিক্সড একই, মানে আপনার ওই আমরা এটাকে ক্রস সেকশনাল দেখলাম না, ক্রস এন্ড টাইম সিরিজ, এই দুইটা আপনার মানে আপনি দুইটা মেথড একভাবে মানে দুইটা ইউজ করে একটা অ্যানালাইসিস করলেন আর কি, আমরা এটা দেখবো, সমস্যা নাই, কম্বাইন মেথড এটা, বুঝতে পারছেন? ক্রস সেকশনাল এন্ড টাইম সিরিজ দুইটা মিলে কম্বাইন। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো অ্যানালিসিস এর টেকনিক গুলা বা টুল গুলা কি কি, বুঝতে পারছেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের টুল গুলা কি কি? একটা হলো কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পারেটিভ বা কম্পারিজন করেও আমরা অ্যানালাইসিস করতে পারি। একটা হলো কমন সাইজ স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কমন সাইজ করেও অ্যানালাইসিস করা যায়। আর একটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস, ট্রেন্ড বের করে আমরা লাস্ট 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স অথবা এর চেয়েও বেশি হলে আরো ভালো, তাহলে আমরা এটা ট্রেন্ড অ্যানালাইসিস করেও আমরা অ্যানালাইসিস করতে পারি। আর একটা রেশিও অ্যানালাইসিস, আমরা রেশিও বের করতে পারি, তো রেশিওটা আমরা দেখাবো, সমস্যা নাই। ফান্ড ফ্লো অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস অলরেডি আমরা দেখে ফেলেছি। তো আমরা এখানে যেটা দেখবো সেটা শুধু কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, কমন সাইজ এবং ট্রেন্ড, এই তিনটা পার্ট আমরা এই চ্যাপ্টারে দেখব। বুঝতে পারছেন? রেশিও অ্যানালাইসিসের জন্য আমরা আরেকটা করব। আমরা আজকে যেটা দেখব কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমন সাইজ আর হলো ট্রেন্ড। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন আমরা শুরু করি ফার্স্ট পার্ট, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কম্পারেটিভ মানে হলো কি, কম্পারিজন করা, তাই না? দুইটা মনে করুন আপনি মনে করতে পারেন দুইটা কোম্পানির কম্পারিজন করতে পারেন, অথবা আপনি কিন্তু উইদিনও একটা কোম্পানিরও আমরা 2 বছরের কম্পারিজন করতে পারি না? জি স্যার। দেখেন, in brief, comparative study of financial statement is the comparison of the financial statement of the business with the previous year's financial statement. So last year অথবা কারেন্ট ইয়ার, এই 2 বছরের আপনি কম্পারিজন করলেন, বুঝতে পারছেন? তো আমরা কি করতে পারি, দুইটা স্টেটমেন্টও আমরা কম্পেয়ার করতে পারি, একটা হলো কম্পারেটিভ ব্যালেন্স শিট আর একটা হলো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। বুঝতে পারছেন? আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দুইটাই কিন্তু কম্পেয়ার করে তারপরে আমরা অ্যানালাইসিস করতে পারি। আমাদের এখানে কম্পেয়ার কিভাবে করতে হয়, দিস ইজ নট আওয়ার মেইন অবজেক্টিভ, এটা কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ না। কম্পেয়ার করাটা খুবই ইজি এবং এটা মানে বের করাটা, কিন্তু আমাদের এখানে মেইন অবজেক্টিভটা হলো কম্পেয়ার করে যে এটা আমরা যে অ্যানালাইসিস করতেছি, যে কনক্লুশন ড্র করতেছি, দিস ইজ ইম্পর্টেন্ট, মানে আমরা যেই ওই অ্যানালাইসিসটা আসলে আমরা করতে পারতেছি কিনা। কম্পেয়ার করতে যে কেউ পারবে, এটা ব্যাচেলার স্টুডেন্ট পারবে এবং ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট দিলেও ওরা করতে পারবে, কোনো সমস্যা না। বাট এটা আপনাদের এখানে মেইন এটা হলো আপনাদের আমরা ওই অ্যানালাইসিস আসলে মানে কোন অ্যাঙ্গেলে আমরা অ্যানালাইসিসটা করছি, দিস ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারণ এই যে আমরা যে অ্যানালাইসিসটা কিন্তু এখন বর্তমানে যেটা আসছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাম শুনছেন তো সবাই নাকি? হ্যাঁ স্যার। আর্টিফিশিয়াল মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন
মানুষের কিন্তু এখনো মাত্র এই জন্যই দরকার, কারণ আপনি একটা কম্পিউটার বা একটা প্রোগ্রামিং যদি আপনি করেন, তখন আপনি হয়তো বা তাকে আপনি কিছু স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন যে এইটা হলো এটা হবে, অ্যানালাইসিসও করে ওরা কন্ডিশন বা সিচুয়েশনটা অ্যানালাইসিস করে ওরা করে দিতে পারে। বাট আপনার অ্যাজ এ ম্যান আপনার কেন দরকার? আপনার এই জন্যই দরকার আপনি যাতে করে সিচুয়েশন বেস বা সিচুয়েশনটাকে আপনি ট্যাকেল করে আপনি ডিসিশন নিতে পারেন, ডিসিশন নিতে পারেন, সেটার জন্যই কিন্তু একটা মানুষের এখনো দরকার, তাই না? জি স্যার। আদারওয়াইজ সবকিছুই আমরা কম্পিউটারে রোবোটিক সিস্টেমে চলে যেতে পারি নাকি? জি স্যার। এখন মনে করেন আপনার বিজনেস কন্ডিশনের অবস্থায়, বিজনেস অবস্থা মনে করেন আপনার রিসিশন চলতেছে, যেমন প্যান্ডেমিক চলতেছে, বা এখন প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বিজনেসের তো এখন আপনি যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে আপনি ওই বুম, যখন আপনার একটা বুম ছিল মানে হলো কি, আপনার বিজনেসের একটা মানে বাজারে অর্থ সংস্থান ছিল, সবার কাছে টাকা ছিল, সবাই কি করতে পারতো, ইজিলি আপনার পারচেস করতে পারতো, মানে ইকোনমিক অবস্থা ভালো ছিল, বুম একেবারে ভালো কন্ডিশন ছিল। সেই তুলনায় এখন কি ওইটার সাথে আপনি এইটা এখন কম্পেয়ার করলে কি আপনি ডিসিশন আসতে পারবেন কোনো একটা ইতে? আপনি তো সিচুয়েশন বুঝতে হবে, তাই না? জি সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু এখন যদি আপনি এই সিচুয়েশনে মনে করেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি দেখতেছেন একটা কোম্পানির প্রফিটের হার যেটা হলো আপনার 1% বা 2%, সে ফর এক্সাম্পল, যেটা আপনার নর্মাল সিচুয়েশনে ওই কোম্পানিগুলা 10% থেকে 15% করতে পারতো। এখন আপনি যদি ওই 10% সাথে এখন ওই 1% কম্পারিজন করেন যে না এই কোম্পানি খুবই খারাপ, এই কোম্পানির সাথে আমি কি করতে পারবো না, বিজনেস করবো না, বা আপনি অন্য একটা ডিসিশন, ওই ডিসিশন কি আপনাকে সঠিক হবে? কি মনে হয়? খারাপের দিকে যাচ্ছে স্যার, এটা তো বোঝা যায় স্যার। না 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 না, এখন আমি যদি অন্য কোম্পানি এই করে দেখি, অন্য কোম্পানি সব হলো লস করতেছে আর এটা 1% প্রফিট করতেছে, আর এখন আপনি কি করবেন, কি বলবেন? হুম, স্যার তাহলে বোঝা যাচ্ছে ব্যবসায় ইনভেস্ট করাটাই রিস্কি স্যার। নো নো নো, এটা হলো আপনার এইটাই ভালো, আপনার 1% এই সিচুয়েশনে ইজ গুড, তুলনামূলক ভালো। রাইট, তুলনা, কারণ ওই 10% আপনার ওর নর্মাল এর সাথে আপনার এটাকে আপনি এখন কম্পারিজন করলে এটা আসবে না। কিন্তু আমরা যদি প্রোগ্রামিং করি, ওরা কিন্তু ওই প্রোগ্রামিং করে ওই 10 ওরা ওই ও তো এখন ওই এখন একটা কম্পিউটার প্রোগ্রামিং যদি করেন, যদিও এটাও করা যায়, আপনি ওদের ওরা কি বুঝবে, আপনি কম্পিউটার কি বুঝবে যে এখন এই প্যান্ডেমিক সিজন চলতেছে নাকি এখন বৃষ্টি না রোদ, এটা কি বোঝার ক্ষমতা আছে? হ্যালো, না স্যার তবু, হ্যাঁ স্যার তবুও স্যার অনেক সময় দেখা যায় বুঝতে পারে। হ্যাঁ এখন এটা সম্ভব, এখনো এটা ঠিক বলছেন, কারণ হলো এখন এমন ভাবে সব আসতেছে, আপনার প্রোগ্রামিং গুলো আসতেছে ওদের ভিতরে, ওগুলাও কিন্তু ইনপুট দেওয়া সম্ভব। যেমন মনে করেন ওদের আপনার সিচুয়েশন ওরা ইনপুট দিয়ে আপনার ওরা এখন মনে করেন আবহাওয়াটাও আমরা জানতে পারি, যেমন আপনার শীতকালের আপনার আপনার গ্রীষ্মকাল, এখন আপনি ওদের বলে দিলেন যে এই 2 মাস হলো শীতকাল, এই 2 মাসে অ্যানালাইসিস এরকম হবে, আপনি ওদের বলে এই 2 মাস হলো সামার, এই 2 মাস এটাও কিন্তু এখন সম্ভব। তো এই ক্ষেত্রে জি আমরা বলতেই পারি যে আস্তে আস্তে মানুষের যে আপনি একটা প্রোগ্রামিং আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা রিয়েলি, এটা আসলে কিন্তু যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসবই এসে আপনি আসলে ওদের কিন্তু হ্যাঁ এগুলোও স্যার আসলে সম্ভব, ওদের যেমন এখন আপনি ইন্টারনেটে আপনি প্রতিদিনের আপনার পাচ্ছেন, আবহাওয়া পাচ্ছেন, সেটা কিন্তু ও ইজিলি ওকে কিন্তু লিঙ্ক করে দিলে কিন্তু ও বুঝে ফেলবে যে এখন কি টেম্পারেচার কত, বুঝতে পারবে না? হ্যাঁ স্যার। এটাও এখন, যেটা কিন্তু আগে সম্ভব ছিল না। মানে এখন টেকনোলজিকে যে এখন এই জন্য যে বলতেছে যে ইন্ডাস্ট্রি আপনার 4th ইন্ডাস্ট্রি রিভলিউশন যেটা, তাই না? এটাই তো। হ্যাঁ জি স্যার, মেশিন বেসড। তার মানে আমরা যে অ্যানালাইসিস গুলো করতেছি এখন, এটাও কিন্তু আপনাকে কেন জানা দরকার, এই জন্যও জানা দরকার, কারণ প্রোগ্রামিংটা করবে এটা কি, প্রোগ্রামটা করবে তো কম্পিউটারে যারা প্রোগ্রামাররা করবে, ওই প্রোগ্রামটা তো ওই সিস্টেম যদি না জানে তাহলে ওটা প্রোগ্রামটিং করবে কি, তার থেকে আগে প্রোগ্রামটা করার জন্য তো অ্যাটলিস্ট এই নলেজ গুলো তো জানা দরকার। হ্যাঁ জি স্যার অবশ্যই।
এইটা যদি না জানেন, মনে করেন আপনি যদি অ্যাজ এ প্রোগ্রামার এখন 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 প্রোগ্রামের অ্যাকাউন্টিং এর নলেজ নাই, তাহলে আর কার হেল্প নিবে? অবশ্যই আপনার হেল্প নিবে নাকি? অবশ্যই। জি স্যার। তাহলে মানে কি এখনো কিন্তু আমরা যেটা পড়াচ্ছি তার মানে ভ্যালিডিটি আছে, একেবারে যে ইনভ্যালিড হয়ে যাইতেছে তা না নাকি? না স্যার, ভ্যালিডিটি আছে স্যার। সেটাই আমরা একদম মানুষ ছাড়া হয় না। মানুষ ছাড়া হবে না। না এটা একটা কিন্তু রিস্কও বলতে পারে না, এটা ইয়ে যেতে ক্ষেত্রে দেখুন কয়দিন পরে দেখবেন ওই টিচারেরও দরকার নাই, আমার টিচারের কোনো ই নাই, দেখবেন যে ওই আপনার সব কোর্স গুলা আপনার ম্যাটেরিয়াল গুলা আপনার সবাই ইয়েরা দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আপনি কিনে আপনি আপনার মতো করে করতেছেন। স্যার ব্যাংকেও স্যার আগে স্যার যখন নতুন ব্রাঞ্চ ওপেন করতো, মানে একটা ফরম্যাট ছিল যে 16 জন লাগবে, এটা স্যার এখন 4 জনে করে। লাগবেই না, আপনি কি বলেন? আপনি তো ওরা অ্যাপস এর মাধ্যমে আপনি কিভাবে আপনার ওপেনিং থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং থেকে যে কোনো আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেন নাকি আপনি ফিক্সড অ্যাকাউন্টে টাকা রাখবেন, ওই আপনি অ্যাপস এর মাধ্যমে তো করতে পারতেছেন। আপনি আপনি ওই ব্যাংকে যাবেন কেন? না তো স্যার ওই যে লোন গুলো দেওয়ার ক্ষেত্রে তো 4-5 জন লাগে, মানে রাইট? fake এই 3-4 জন documents দেয়। লাগবে, 3-4 জন লাগে। আর বাকি তো আগে তো ছিল কতজন? আগে তো একটা ব্রাঞ্চে ওই দেখা আগে যেত, 16 জন লাগতেছে। তাই না? আর এখন তো আপনার সবকিছু, আমি তো এখন আপনার ব্যাংকে যাওয়াই লাগতেছে না, আমি এখান থেকে ব্যাংক ওপেনিং থেকে শুরু করে আমার ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে সবকিছুই এখন আমি কিন্তু অ্যাপস এর মাধ্যমে হচ্ছে কিন্তু। জি স্যার। আপনি টাকা উঠাচ্ছেন এটিএম থেকে, টাকা জমা দিচ্ছেন এটিএম এ, আর কি? আর আপনার হলো যে কোনো আপনি যদি 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর আপনার আপনার দরকার একটা টার্ম ডিপোজিট করবেন, এটাও কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে আপনার টাকাটা ই করে দেন। আপনি টাকা ফান্ড ট্রান্সফার করতেছেন এটি আপনার অ্যাপস এর মাধ্যমে। পুরোটাই তো হ্যাঁ ব্যাংক স্যার। তো পুরো আপনার হাতে হাতে এখন। হ্যাঁ স্যার, পুরোপুরি। তাহলে আরো যত টেকনোলজি যত ইনভলভ হবে, দেখবেন ব্রাঞ্চে আপনার কিছু জন লাগবে, যেটা ইমার্জেন্সি বা ইমার্জেন্সি এখন আমি আর কি ইমার্জেন্সিরও তো না এখন, ওই খুব মানে একেবারে না হলেই না, ওই জন্য যদি আপনি ব্যাংকে যেতে হয়, তো এটা কিন্তু বেসিক্যালি স্যার অলরেডি সেলসটার জন্য লাগে বলা অলরেডি যায়। আমি চাইনাতে দেখেছি, আমার তো জীবনও ব্যাংকে যেতে হয় নাই আমার। ও মাই সবকিছুতে গড। আমি ইতেই মানে কারণ আমার ব্যাংকে চাইনা, আমার সবকিছু আমি অনলাইনে, যদি প্রবলেমটা হলো ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম, বাট সবকিছু এখন ওই আপনার ব্যাংকে ব্রাঞ্চে দেখবেন 3-4 জন আছে, 4-5 জন আছে যারা হ্যাঁ, সার্ভিস বাংলাদেশেও দিচ্ছে। স্যার একই অবস্থা এখন। এখন বাংলাদেশে হবে তো আস্তে আস্তে তো সব যখন আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, ইন্টারনেটের প্রবাসন 5G আসবে কিছুদিন পরে, 5G আসলে দেখবেন আরো সব ফাস্ট হয়ে যাচ্ছে। আপনি এখন দেখবেন আপনি এইটা আপনার ওই উবার বা ওরা ওর সার্ভিস গুলো আপনারা আপনারা কি ওই ড্রাইভার ছাড়াই গাড়ি চলবে একটা সময়, তাই না? আসলে চলতেছে তো, আসলে চলতেছে, ড্রাইভার ছাড়াই গাড়ি চলতেছে। জি স্যার। ওকে, তা আমরা আমরা আসি ওইগুলি। দেখেন কম্পারেটিভ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ব্যালেন্স শিটে আমরা দেখেন আমরা কি করব, আমরা আমরা কি করতেছি, আমরা করতেছি হলো কম্পারিজন করতেছি, দ্যাট মিন্স কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখব। দেখেন এখানে খুব কঠিন কিছু না, আমরা প্রথমে কি করব, কম্পারেটিভ ব্যালেন্স শিট করব। এখানে আমরা কি করতে পারি যে while interpreting the comparative balance sheet interpreter exhibit the following aspect। ওকে, আমাদের মেইন যে ইম্পর্টেন্ট যেটা, আমরা যখন কম্পেয়ার ব্যালেন্স শিটটা কম্পারেটিভ ব্যালেন্স শিট করব, তখন এটা যখন ইন্টারপ্রিটেশন করব কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে বা কি কি আমরা এমফাসিস দিব। প্রথম হলো কারেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড লিকুইডিটি পজিশন, ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন এবং লিকুইডিটি পজিশনটা, লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশনটা এবং প্রফিটেবিলিটি অফ দা কনসার্ন, ওই কোম্পানির প্রফিটেবিলিটিটা আমরা কি করতে পারবো আমরা দেখব। তো আমরা যখন কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলবো, তারপরে আমরা এই জিনিসগুলোর উপর বেস করে আমরা কি করব, অ্যানালাইসিস করব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, যেমন ফর স্টাডিং দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড লিকুইডিটি পজিশন অফ এ কনসার্ন ওয়ান শুড এক্সামিন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ইন বোথ ইয়ার্স। ওয়ার্কিং ক্যাপিটালটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল হলো আপনার ওই যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, দুটো ডিফারেন্সটাই আমরা বের করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাচ্ছি, বুঝছেন? ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য এক্সেস অফ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তারপর আমরা দেখব ফর স্টাডিং দ্য লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন। আপনি যদি লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন দেখতে চান তাহলে আমরা কি দেখব, চেঞ্জ ইন ফিক্সড অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল, এই কয়েকটা বিষয় দেখব। আর যদি আপনি মনে করেন দেখতে চান যে আপনার ইফ দ্য প্রফিট অফ দ্য কনসার্ন দা, আপনি যদি প্রফিটেবিলিটি জানতে চান তাহলে আপনি কি করবে, ইনক্রিজ ডিক্রিজ ইন প্রফিট উইল হেল্প, আপনার প্রফিট বাড়লো না কমলো এটা আমাদের ই করবে। আচ্ছা আমরা একটা অঙ্ক করি তারপরে কিভাবে অ্যানালাইসিস করি সেটা আমরা দেখি, তাই না? এটা ভালো হবে না আপনাদের জন্য?
হ্যাঁ, এটাই ভালো হবে। এটা ভালো হবে আপনারা করলে, এটা আপনারা আমরা এই দেখেন এটা বলছে the financial statement analysis, okay, illustration number 1 দেখেন, the following is the balance sheet of MS Gupta for the years 2006 and 2007. একটা কোম্পানির 2006 and 2007 এর ব্যালেন্স শিট দেওয়া আছে। prepare the comparative balance sheet and study the financial position of the concern. আমাদের কি করতে হবে, প্রথমে তৈরি করতে হবে একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট তৈরি করতে হবে, তারপরে আমাদের এটা অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পারছেন সবাই? এটা হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কি দিছে, 2 বছরের ব্যালেন্স শিট দিয়েছে। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। কারণ জি, যদি সমস্যা হয় জিজ্ঞাসা করবেন যে এটা বুঝতেছি না। হ্যালো, দেখেন Problem- 2টা বছরের ব্যালেন্স শিট দেওয়া আছে এখানে। এখানে লায়াবিলিটিস 2006 এর লায়াবিলিটিস এটা, আর 2007 এর লায়াবিলিটিস, আর এটা অ্যাসেট 2006 এর অ্যাসেট, 2007 এর অ্যাসেট। ওকে, এখন আমাদের এটা হলো কোয়েশ্চেনের পার্ট। ওকে, এখন আমরা এটা কি করব, সলভ করব। সলভ করব কি, আগে আমাদের এটাকে কি করতে হবে বলেন তো, আগে আমাদের কম্পারেটিভ ব্যালেন্স শিটে কনভার্ট করতে হবে, তারপর আমরা অ্যানালাইসিস করব। তো এটা হলো আপনাদের কোয়েশ্চেনের পার্ট। এখন আমরা কি করব, এই ব্যালেন্স শিটটা কি করব, কম্পারেটিভ ব্যালেন্স শিট করব। দেখেন কিভাবে কনভার্ট করি আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিট। প্রথমে মনে করেন অ্যাসেট, আপনি একটা পারলে বাকিগুলো পড়বেন। প্রথমে দেখেন কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট কোনগুলা, এই যে আপনাদের একটু কারেন্ট অ্যাসেট, তারপর আপনাদের যেমন আপনাদের বলা হয়েছে যে আপনাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলা হয়েছে, তাই না? যেমন এই যে এখানে কারেন্ট অ্যাসেট কোনগুলা, ক্যাশ ইন হ্যান্ড, বিলস রিসিভেবল, সানডে ডেটর্স, স্টক, প্রিপেড এক্সপেন্স, এগুলো সব কারেন্ট অ্যাসেট না? জি স্যার। ওকে, দেখ ওরা প্রথমে হলো কারেন্ট অ্যাসেটটাকে, আপনি একটা জানলে বললে সবই পারবেন। ক্যাশ ইন হ্যান্ড মনে করেন 2006 এ ছিল 20,000 টাকা, এটা তো মানে ব্যালেন্স শিট থেকেই পেয়েছি। আমরা দেখি আছে নাকি, দেখেন 20,000, আর 2007 হলো 40,000, তাহলে ক্যাশ ব্যালেন্স হলো 20,000 বেড়েছে। দেখেন ক্যাশ ইন হ্যান্ড 2006 এ ছিল 20,000, 2007 এ কত, 40,000, তাই না? 40,000 জি স্যার। তাহলে আমাদের বেড়েছে কত, 20,000 টাকা বেড়েছে। গত বছর তুলনায় এই বছর বাড়ছে কত। এখানে আমরা কি একটা 2টা কলাম করব, একটা হলো ইনক্রিজ এন্ড ডিক্রিজ, অ্যামাউন্টে কত বাড়ছে, আর ইনক্রিজ ডিক্রিজ বা পার্সেন্টেজ কত হয়েছে। বুঝতে পারছেন? যেমন অ্যামাউন্টে আমরা কিভাবে বের করব, জাস্ট ডিফারেন্সটা বের করব। 2007 এর তুলনায় 2006 আমাদের বেড়েছিল +20,000, আর এটা পার্সেন্টেজ করলে কত হবে, 100% নাকি? জি স্যার। দিস এটাই, এরকম করেই বাকিগুলো সবগুলোই করতে হবে। দেখেন বিলস এন্ড রিসিভেবল 1 লাখ টাকা ছিল, এখন আপনার কমে গেছে 80,000, তাহলে আপনি ডিক্রিজ করেছে কত, 20,000, তো আপনার পার্সেন্টেজ -20%। বুঝতে পারছেন? জি স্যার। পার্সেন্টেজ তো বের করতে পারবেন নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই। ওকে, তাহলে যেমন এই 20,000 টাকা 1 লাখ টাকা কত পার্সেন্ট, 20%। সানডে ডেটর্স এরকম 25% বেড়েছে, 25,000 টাকা বাড়লো। আপনার গত বছরের তুলনায় এই বছর বাড়ছে হলো 50,000, পার্সেন্টেজ করলে কত আসছে, 25%। এরকম করে বাকি সবগুলাই করেছে। যেমন আপনার স্টক, তারপরে প্রিপেড এক্সপেন্স, তারপরে টোটাল কারেন্ট অ্যাসেট। আমাদের এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয় আছে, টোটাল কারেন্ট অ্যাসেট বাড়লো কত, 26.67%। বুঝতে পারছেন? আমরা এই পার্সেন্টেজ দেখে কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। এই পার্সেন্টেজ বাই করার উদ্দেশ্যই হলো আমরা অ্যানালাইসিস করার জন্য। তারপরে দেখেন আমাদের ইন্ডিভিজুয়াল ফিক্সড অ্যাসেটে দেখেন তুলনায় আপনার ল্যান্ড এন্ড বিল্ডিং কমে গেছে 37%, আবার প্ল্যান্ট এন্ড মেশিনারিজ বেড়েছে 50%। যেমন গত বছর ছিল 4 লাখ, এই বছর হলো 6 লাখ, তাহলে আমাদের কত বেড়েছে, 2 লাখ বেড়েছে। কত পার্সেন্ট, 50%, তাই না? 4 লাখ টাকার 2 লাখ কত, 50% না? এটাই। তারপরে দেখেন ফার্নিচার 25%, আদার ফিক্সড এক্সপেন্স অ্যাসেট হলো 20%, টোটাল ফিক্সড বেড়েছে 13 পয়েন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট, আমরা এটাও করব। তারপরে দেখেন আপনার টোটাল অ্যাসেট আপনার বেড়েছে কত, 20%। টোটাল ফিক্সড অ্যাসেট বেড়েছে 13%, আর টোটাল অ্যাসেট এটা আমরা বেড়েছে হলো 20%। একই রকম ভাবে আপনাদের এই যে এখান থেকে এটা ডিফারেন্স বের করে যেটা আসছে ওইটার এটা কত পার্সেন্টেজ, বুঝতে পারছেন সবাই? জি স্যার। তারপর লায়াবিলিটিসও এরকম করেছে, বিলস পেয়েবল আপনার 10%, কারেন্ট লায়াবিলিটিস এরকম করে টোটাল কারেন্ট লায়াবিলিটিস আপনার বেড়েছে 12.9%।
তারপরে আমাদের লং টার্ম লায়াবিলিটিস এর ডিবেঞ্চার বাড়ছে 50%, লং টার্ম লোন যেটা মর্টগেজ উপরে 50%, টোটাল লং টার্ম লায়াবিলিটিস বাড়ছে 50%, টোটাল লায়াবিলিটি বেড়েছে 37%। এই যে 37% টোটাল লায়াবিলিটিস। আর ইকুইটিতে আমরা দেখলাম যে ইকুইটিতে বেড়েছিল 40%, রিজার্ভ এন্ড সারপ্লাস বেড়েছে কমে গেছে 32%, টোটাল ওন ইকুইটিস হলো 50% বেড়েছে ইকুইটিস, আর হলো আপনার টোটাল ক্যাপিটাল ইনক্রিজ 20%। এটা হলো কি, এইগুলো আমরা কি করলাম, এটা আমরা কম্পারেটিভ বের করে নিলাম, ব্যালেন্স শিটটাকে আমরা কম্পারেটিভে কনভার্ট করলাম কি, জাস্ট ইনক্রিজ ডিক্রিজ করে পার্সেন্টেজটা। এটা খুবই ইজি, সবাই পারবেন করতে, এটা নিয়ে আমি আর করব না। আমরা যেখানে ফোকাস দিব সেটা হলো ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন সবাই? আমরা ইন্টারপ্রেট কিভাবে করতে পারি, এই এই যে এখন এই ব্যালেন্স শিটটা যে আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিট বের করলাম, আপনি কি ইন্টারপ্রিটেশন করতে পারবেন? পারবেন না? মানে তুলনামূলক ইয়ে স্যার করতে পারবো স্যার, একটা ডিসিশন নেওয়ার ব্যাপারে বলছিলেন স্যার। হ্যাঁ, এটাই ইন্টারপ্রিটেশনটাই তো। আচ্ছা, আমরা দেখি এইটাকে এখানে কিভাবে করেছে, এটাকে জানলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে, তাই না? জি স্যার। দেখেন এইখানে এই প্রবলেমটাকে সলভ করার জন্য তারা কি কি মানে এই প্রবলেমটা আমাদের ইন্টারপ্রিটেশন কিভাবে করেছে দেখেন। প্রথমে যেটা করেছে, দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি রিভিলস দ্যাট ডিউরিং 2007 দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট 1,10,000, আর এই কত, দ্যাট ইজ 13.39%। তাহলে ওদের প্রথমেই যেটা বলছে, ও কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ কোম্পানি রিভিলস দ্যাট 2007 দেয়ার হ্যাজ বিন ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বেড়েছে কত পার্সেন্ট? 13.39%। দেখি আমরা দেখি ফিক্সড অ্যাসেট এত বাড়ছে কিনা। এই দেখছেন ফিক্সড অ্যাসেট বাড়ছে কত? 13.49% না? জি স্যার। তো এটাই আমরা তার মানে হলো লং টার্ম লায়াবিলিটি টু আউটসাইডার হ্যাভ রিলেটিভলি ইনক্রিজ 1,50,000 and equity share capital has increased কত 2 লাখ, তাই না? লং টার্ম লায়াবিলিটি টু আউটসাইডার হ্যাভ রিলেটিভলি ইনক্রিজ, আপনার লং টার্ম লায়াবিলিটিস বেড়ে গেছে কত 1,50,000, আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ কত 2 লাখ। আপনার ওই লং টার্ম লায়াবিলিটির তুলনায় আপনার ইকুইটি বেড়েছে কত 2 লাখ, আর লং টার্ম লায়াবিলিটিস বেড়েছে কত 1.5 লাখ। দিস ফ্যাক্ট ইন্ডিকেটস that the policy of the company is to purchase fixed asset from the long term source of finance। তার মানে হলো আপনি ওরা লং টার্ম ফাইন্যান্স থেকে ওরা কি করেছে, ফিক্সড অ্যাসেট গুলা পারচেজ করেছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা আমি আরেকটু দেখাই। লং টার্ম আপনার টোটাল লায়াবিলিটিস আপনার বেড়েছিল 37.36%, তার ভিতরে কারেন্ট লায়াবিলিটি হলো 12%। আবার দেখেন আপনার ইকুইটি, দেখেন ইকুইটি বেড়েছে কত, টোটাল 20%। এই দেখেন 1,50,000 টাকা বাড়ছে 50। আপনার লং টার্ম লায়াবিলিটিস বেড়েছে কত 1,50,000, আর আপনার ক্যাপিটাল বেড়েছে কত 2 লাখ। এই যে শেয়ারের ইকুইটি ক্যাপিটাল বাড়ছে কত 2 লাখ না? বুঝতে পারছেন সবাই? লং টার্ম বেড়েছে হলো 1,50,000, তার মানে কি ওরা নতুন লোন নিয়েছে, লং টার্মের ক্ষেত্রে তারা লোন আরো বেশি নিয়েছে 150,000, সরি 150,000, রাইট। আর আপনার ইকুইটি বাড়াইছে কত 2 লাখ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। লায়াবিলিটিও বেড়েছে 1.5 লাখ, ইকুইটিও বেড়েছে 2 লাখ। তাহলে এই টাকা দিয়ে তারা কি করেছে, এই টাকা দিয়ে তারা ফিক্সড অ্যাসেট পারচেজ করেছে। বুঝতে পারছেন? আর বলেন যে এটা এই টাকা দিয়ে ফিক্সড অ্যাসেট পারচেজ করছে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন এটা আপনারা বুঝবেন, দেখেন ওদের ফিক্সড অ্যাসেট বেড়ে গেছে, ফিক্সড অ্যাসেট বাড়ছে হলো 13.49। তার টাকাটা পেলো কোত্থেকে? ওই ফাইন্যান্সিং, ওইখান থেকে তো টাকাটা পাইছে নাকি?
বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দিস ইজ একটা ইন্টারপ্রিটেশন। তবে এটা এরকমই ভাবে ইন্টারপ্রিটেশন করতে হবে, নট নেসেসারি। এটা যার যার মতো করে আপনারা ইন্টারপ্রেট করবেন, কিন্তু এটা জাস্ট একটা মডেল বা একটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, বাট ইন্টারপ্রিটেশন কখনো সেম হবে না। একটা প্রবলেম আপনার আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিফারেন্ট হবে, ওই অনুযায়ী আপনার কি এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে, আর আপনি আপনার কোন অ্যাঙ্গেলে আপনি করতেছেন সেটা আপনার বিষয়, বুঝতে পারছেন? বাট এটা একটা মডেল বা একটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, পরে কি বলছে, দ্য কারেন্ট অ্যাসেট হ্যাভ ইনক্রিজ কত 1,52,000, কত 26.67 বেড়েছে, যেটা আমরা দেখেছি কারেন্ট অ্যাসেট। এন্ড ক্যাশ ইনক্রিজ কত 20,000। তাহলে দেখেন আমাদের কারেন্ট অ্যাসেটটা আমরা একটু চলে যাই, কারেন্ট অ্যাসেট তো আমরা দেখলামই, দেখেন কারেন্ট অ্যাসেট বাড়ছে কত 26.67%, আর ক্যাশ বেড়েছে কত, ক্যাশ বেড়েছে 100% বা আপনার 20,000। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লো 26%, আর এই আপনার এই টোটাল কারেন্ট অ্যাসেট, এই টোটাল কারেন্ট অ্যাসেটের ভিতরে আবার ক্যাশ হলো 100%, তাই না? জি স্যার। ওকে, দেখেন the current asset have increased 1,26.67%, the cash has increased 20,000, the current liability have increased only 20,000, কিন্তু এর এগেইনস্টে আপনার কারেন্ট লায়াবিলিটি কত বাড়ছে 20,000 বা 12.9%। আপনার কারেন্ট অ্যাসেট বাড়লো 26%, আর কারেন্ট লায়াবিলিটিস এর এগেইনস্টে কারেন্ট লায়াবিলিটি বাড়ছে কত, কম বাড়ছে না, 12.9% না? জি স্যার। This further confirms that the company has used long-term finance even for the current asset, resulting in improvement of the liquidity of the company. তার মানে কি, এটা কি মনে করে আপনার কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট লায়াবিলিটি কমে গেছে, তার মানে কি দিস ফার্দার কনফার্ম দ্য কোম্পানি হ্যাজ ইউজ লং টার্ম ফাইন্যান্স। আপনার এই যে লং টার্ম যে ফাইন্যান্সের টাকাটা তারা কিসে, এটা আপনার ওই কারেন্ট লায়াবিলিটি আপনার পরিশোধ করার জন্য খরচ করেছে, বুঝতে পারছেন? ফর ইমপ্রুভমেন্ট অফ লিকুইডিটি পজিশন। কারণ লিকুইডিটি পজিশন আমরা কি বুঝবো, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট তুলনায় কত, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা লিকুইডিটি পজিশন আমরা কি বুঝবো, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি। দেখেন ওদের, দেখেন কারেন্ট লায়াবিলিটি কিন্তু অ্যাসেটের তুলনায় কিন্তু কারেন্ট অ্যাসেট ঠিকই বেড়ে গেছে, ওই সেই তুলনায় কারেন্ট লায়াবিলিটি আরো কমে কমে গেছে, তাই না? তার মানে কি এর পজিশনটা ভালো হয়েছে, লিকুইডিটি পজিশনটা ভালো হয়েছে নাকি? জি স্যার। তার মানে কি ওই টাকাটা পেলো কোথায়, ওই যে ওই টাকাটা কিন্তু আবার ওই আপনার লং টার্ম লায়াবিলিটির যে টাকাটা ছিল ওরা তো ফিক্সড অ্যাসেট কিনেছে, ইভেন ওই টাকাটা দিয়ে আবার ওরা কারেন্ট লায়াবিলিটিটা পরিশোধ করতেও এটা ইউজ করেছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তারপর দেখেন রিজার্ভ এন্ড সারপ্লাস হ্যাভ ডিক্রিজ ফ্রম 3,30,000 টু 2,20,000। আমাদের সারপ্লাস ডিক্রিজ করেছে কত, 3,30,000 থেকে 2,22,000 কমে গেছে। কত পার্সেন্ট কমেছে, 32.79%। আমরা একটু দেখে আসি রিজার্ভ এন্ড সারপ্লাস, দেখেন 32.73% কমে গেছে। গত বছর ছিল 3,30,000, এবার রিজার্ভ কমে আসছে কত 2,22,000। তো এই টাকাটা গেল কোথায়, কি মনে হয়? Which shows that the company has utilized reserves and surplus for the payment of dividend to stockholders, shareholder, either in cash or by way of bonus. দেখেন এই রিজার্ভের টাকাটা তারা কিসে খরচ করেছে, ডিভিডেন্ড পরিশোধ করেছে, মানে আপনার লভ্যাংশ দিয়েছে রিজার্ভের টাকাটা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই দেখেন ডিভিডেন্ডে, দেখেন আমরা দেখি যেখানে ডিভিডেন্ড না, মানে এই রিজার্ভের টাকা থেকেই তো ডিভিডেন্ড দেওয়া হয়, বুঝতে পারছেন, রিটার্ন আর্নিং থেকে। লাস্টে একটা কনক্লুশন করেছে, দেখেন দা ওভারঅল ফাইন্যান্সিয়াল পজিশন অফ দা কোম্পানি ইজ স্যাটিসফ্যাক্টরি। তার মানে কি আমরা বলতে পারি ওই কোম্পানির পজিশনটা মোটামুটি ভালো। সবাই কি বুঝতে পারছেন কিভাবে আপনারা ই করবেন, অ্যানালাইসিস করবেন, জি স্যার। কোন কোন অ্যাঙ্গেলে অ্যানালাইসিস করবেন, এটা আপনার শেখানোর জন্য, দিস ইজ ফর ইওর লার্নিং। আপনি যদি এর চেয়েও বেটার অ্যানালাইসিস করতে পারেন কোনো সমস্যা নাই, আপনি আরো ভালো, আপনি যদি বেটার অ্যানালাইসিস করতে পারেন, বাট এটা কোনো ফরম্যাট নাই। আমি যে বলি যার ফরম্যাটটা, এটা একটা নমুনা হতে পারে, একটা এক্সাম্পল হতে পারে, বাট
অ্যানালাইসিস এটা কি করবে, রিলেটিভ, এটা অলওয়েজ, এটা কোনো অ্যাবসলিউট কিছু না, এটা হলো রিলেটিভ একটা বিষয়। এক একজনের অ্যানালাইসিস এক একভাবে হবে, এবং তবে সেটা কিন্তু রেশনাল যাতে হয়, কারণ এগুলা দেখানো হইতেছে যাতে করে আপনি কি একটা রেশনাল, এখন আপনি যদি লং টার্ম লায়াবিলিটিস বা এর সাথে আপনার লং টার্ম অ্যাসেটের কোনো রিলেশনশিপ না বুঝেন, আপনার রিজার্ভের সাথে আপনার ডিভিডেন্ডের রিলেশনশিপ যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিস করতে আপনি পারবেন না। বুঝতে পারছেন? একটা রিলেশনশিপটা আপনাকে আগে বুঝতে হবে। কার কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং ফাইন্যান্সিয়াল কম্পারেটিভ ব্যালেন্স শিট? নো স্যার। তাহলে আমরা এখন কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টটা করব। এখন ইনকাম স্টেটমেন্ট কিভাবে আমরা কম্পারেটিভ করে আমরা অ্যানালাইসিস করতে পারি, এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা, এটা আপনারা কম্পারেটিভ করতে পারবেন, বাট এখানে দেখেন এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটাই। দ্য অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ইনকাম স্টেটমেন্ট উইল ইনভলভ দ্য ফলোইং। কি কি আমরা দেখবো এখানে দেখেন, ইনক্রিজ আর ডিক্রিজ ইন সেলস শুড বি কম্পেয়ার্ড উইথ দ্য ইনক্রিজ আর ডিক্রিজ কস্ট অফ গুডস সোল্ড। আপনার কস্ট অফ গুডস এর সাথে সেলস এর সম্পর্ক না? জি স্যার। তাহলে আপনার সেলস বাড়া কমার সাথে আপনার কস্ট অফ গুডস সোল্ড বাড়া কমাটা আপনাকে রিলেট করতে হবে। দ্য স্টাডি অফ দ্য অপারেটিং প্রফিট, আমাদের অপারেটিং প্রফিটটা স্টাডি করতে হবে। তারপরে দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন নেট প্রফিট ক্যালকুলেটেড উইথ দ্য গিভেন অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ওভারঅল প্রফিট অফ দ্য কনসার্ন, এবং এটার নেট প্রফিটের বাড়া কমাটা আমরা ওই কোম্পানির প্রফিটেবিলিটি সম্বন্ধে ধারণা পেতে পারবো। দ্যাটস ইট। দেখেন আমরা এখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ইলাস্ট্রেশন নাম্বার 2। দ্য ইনকাম স্টেটমেন্ট অফ এ কনসার্ন আর গিভেন ফর দ্য ইয়ার এন্ডিং 31st ডিসেম্বর 26। 2 বছরের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। দেখেন এটা হলো 2006 এর ইনকাম স্টেটমেন্ট, আর 2007 এর ইনকাম স্টেটমেন্ট। নেট সেলস, কস্ট অফ গুডস সোল্ড, আদার অপারেটিং ইনকাম, দিস এক্সপেন্স, এটা হলো সব এক্সপেন্স। তারপর আপনার নন অপারেটিং এক্সপেন্সেস, ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স। ওকে, এটা হলো আপনাদের কি একটা ইনকাম স্টেটমেন্টে ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের কি করব, এট ফার্স্ট আমাদের কি করতে হবে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। কি একই রকম ভাবে, কোনো সমস্যা নাই। নেট সেলস আমাদের কি হয়েছে, এত টাকা। নেট সেলস থেকে যখন আমরা গত বছর ছিল অত 7,45,000, এই বছর কত হয়েছে, 9 লাখ, বাড়ছে না 1,15,000? জি স্যার। সেলস বেড়ে গেছে 1,15,000। যেটা আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা পাচ্ছি 14.65% আমাদের সেলস বেড়েছে। কস্ট অফ গুডস সোল্ড বাড়লো হলো 11.11%। একই রকম ভাবে এটা দেখেন বাড়ছে 4,50,000 থেকে, গত বছর ছিল 4,50,000, এই বছর হলো 5 লাখ। এইভাবে করে দেখেন। তাহলে আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি পাবো, গ্রস প্রফিট, তাই না? জি স্যার। দেখেন গ্রস প্রফিট বেড়েছে 19.49%। তারপরে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিয়েছে। এখানে একটা যেটা করেছে ওরা, কিন্তু এখানে ইনকাম স্টেটমেন্টটা ফুল প্রিপেয়ার করা নাই, কিন্তু যখন আপনি সলভ করবেন তখন কিন্তু আপনাকে যেমন নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আপনি কি পাচ্ছেন, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিচ্ছেন, পরে নেট প্রফিট, এটা করে নিতে হবে। বুঝতে পারছেন? যদি আপনি ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে আইডিয়া থাকে তো আপনি করতে পারবেন। তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিল, পেল গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে দেখেন অপারেটিং এক্সপেন্স গুলো সব বাদ দিয়ে দিয়েছে। অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে পেয়েছে হলো অপারেটিং প্রফিট। কি কি বাদ দিচ্ছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিচ্ছে, সেলিং এক্সপেন্স বাদ দিচ্ছে। তাহলে টোটাল এই দুইটা যোগ করে টোটাল হয়েছে কত, 70 আর 50, 1,50,000 হলো টোটাল অপারেটিং এক্সপেন্স। এই যেটা, এইটা টোটাল অপারেটিং এক্সপেন্স এগুলা। তাহলে আমরা যখন গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলে পেলে হলো অপারেটিং প্রফিট। তারপরে এখান থেকে বাদ দিচ্ছে লেস ডিডাকশন কি, ইন্টারেস্ট। যেমন ইন্টারেস্ট রিসিপ্টটা কি হবে, ইন্টারেস্ট রিসিপ্ট তো যোগ করতে হবে, তাই না? হ্যালো, জি স্যার। ইন্টারেস্ট রিসিপ্ট তো যোগ করতে হবে। জি স্যার। তো এখানে তো ইন্টারেস্ট পেইড দেওয়া আছে, ইন্টারেস্ট রিসিভ পেলো কোথেকে? এটা মিস্টেক মেবি স্যার। মিস্টেক হবে, দেখি আমি দেখবো, আমি বুঝতে পারবো মিস্টেক নাকি কি, এটা বোঝা যাবে। যেমন এখানে 25,000 ইন্টারেস্ট পেইড আছে, 25,000 কে মাইনাস করেছে নাকি প্লাস করেছে? দেখেন ইন্টারেস্ট রিসিভ 25,000, তাহলে আমার অপারেটিং প্রফিট ছিল 1,85,000। তাহলে 1 লক্ষ আর 1,85,000 থেকে 25,000 মাইনাস করেছে, তাই না?
তার মানে এটা ইন্টারেস্ট রিসিভ না, এটা ভুল, এটা ইন্টারেস্ট পেইড হবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স হলো 1,60,000, এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিল, নেট প্রফিট আফটার ট্যাক্স হলো 90,000। তো এটা আগে করে নিছি, করে তারপরে আপনার কম্পারেটিভ করা হয়েছে, ইনক্রিজ ডিক্রিজ তারপরে পার্সেন্টেজ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন আমরা দেখবো ইন্টারপ্রিটেশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সবার জন্য। ইন্টারপ্রিটেশনটা দেখেন, দ্য কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট গিভেন অ্যাবভ শোজ দ্যাট দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন নেট সেলস 14.65%। তার মানে কি দেখেন, নেট সেলস বাড়ছে কত, 14.65% বাড়লো। তো এটা কার সাথে রিলেশন? এটা হলো আপনার কস্ট অফ গুডস সোল্ড এর সাথে রিলেশন। তাহলে দ্য কস্ট অফ গুডস সোল্ড হ্যাজ ইনক্রিজ কত পার্সেন্ট? 11%, তাই না? কস্ট অফ গুডস সোল্ড বেড়েছে আপনাদের ওই এট দ্য সেম টাইম কত পার্সেন্ট? 11.11%, তাই না? 11%। দিস হ্যাজ রেজাল্টেড ইন ইনক্রিজ অফ গ্রস প্রফিট। তাই আমাদের কি সেলস থেকেই তো আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই তো আমরা গ্রস প্রফিট পাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনার যেহেতু সেলস বেড়েছে, সেই তুলনায় আপনার কি কস্ট অফ গুডস সোল্ড ততটা বাড়েনি, কমেছে, মানে ওই তুলনায় এটার কম আছে। সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে আমাদের গ্রস প্রফিট এই ক্ষেত্রে বেড়ে গেছে 9.4%। বাট এটা ইম্পর্টেন্ট না, আমাদের 19.4% গ্রস প্রফিট বাড়তে পারে, বাট আদার এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমাদের নেট প্রফিট কি অবস্থা সেটাই আমাদের এখানে দেখা উচিত। দেখেন অপারেটিং এক্সপেন্স হ্যাভ ইনক্রিজ 8%। এখন আমার অপারেটিং এক্সপেন্স গত বছরের তুলনায় কত বছর বেড়েছে দেখেন, অপারেটিং এক্সপেন্স দেখেন 8% বেড়ে গেছে গত বছরের তুলনায়, অপারেটিং এক্সপেন্স বেড়ে গেছে 8%, যেটা রিফ্লেক্ট করেছে কি আপনার অপারেটিং প্রফিট বাড়ছে হলো 28.65%। বাট আমাদের এটাও না, আমাদের মূল বিষয় হলো নেট প্রফিট আফটার ট্যাক্স কত দেখেন 42.22%, এটাই, বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন, there is also an increase in net profit after tax কত 42.22%. This is concluded from the above analysis that there is a sufficient progress in the performance of the company and the overall profitability of the company is good. যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেন 42% বেড়ে গেছে, তাহলে আমরা বলতেই পারি এই কোম্পানির অবস্থা ভালো, তাই না? পারফরমেন্সটা ভালো, তাই না? জি স্যার। তো এখানে মাত্র এই ইনকাম স্টেটমেন্টে আপনার নেট সেলস এর সাথে আপনার গ্রস প্রফিটের একটা রিলেশন দেখেন, মানে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেন, ওইটার সাথে এটা কি বাড়লো না কমলো। তারপরে আপনার যেটা দেখলেন আপনার এটার কি এরপরে আপনার অপারেটিং এক্সপেন্স এর কি অবস্থা, কত পার্সেন্ট বাড়লো, তারপর এটা এটাকে আমাকে নেট প্রফিট আফটার ট্যাক্স কি কতটুকু রিফ্লেক্ট করলো, সেটাই আমাদের এখানে দেখার বিষয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা হলো কম্পারেটিভ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, কিন্তু আমাদের কম্পারিজন করা শেষ, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করা কিন্তু শেষ। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো, এগুলো যে সবই আপনাদের পরীক্ষা আসবে তা না, আমি তো বলছি পরীক্ষায় কি কি বা কি মানে কোন কোন আইটেম যদি না আসে বা এটা আমি বলে দিব। আপনাদের আপাতত আজকে যেটা করতেছি সেটা হলো অ্যানালাইসিস গুলো শিখতেছি, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা দেখব কমন সাইজ ইন স্টেটমেন্ট এন্ড ট্রেন্ড অ্যানালাইসিস। একটা মিনিট আমি আসতেছি। ওকে স্যার। ভাই এখানে পার্মানেন্ট ক্যাম্পাস কে কে আছেন যে পার্মানেন্ট ক্যাম্পাসে এক্সাম দিতে চান? আমি আছি ভাইয়া, তানভীর। আপনিও তানভীর। ও আচ্ছা, না ফারুকি স্যার ইয়া করতেছে তো যে কারা কারা দিতে পারবে কোথায়, বিষয় হচ্ছে ইয়া করতেছিল, তো প্রত্যেক ক্লাসে আমাদের জানা দরকার। ভাই পার্মানেন্ট ক্যাম্পাস আমিও ছিলাম, আমার আসলে সিটি ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়াটা খুব difficult। এখন ভাই মেজরিটি যেটা হবে সেটাই হয়তো হবে ডিসটেন্স টেস্ট, যদি পার্মানেন্ট হয়, কারণ দুই জায়গায় তো মনে হয় না এক্সাম নেবে। ওকে, কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি আপনারা কখনো করেছিলেন? জি স্যার, বিবিএ করেছি। ও, বিবিএ থেকে অ্যানালাইসিস করেছিলেন আপনারা সবাই? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইয়া কোর্স ছিল। ও, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কোর্স ছিল, সেটা কি আপনার অ্যাকাউন্টিং মেজরে? জি স্যার, অ্যাকাউন্টিং। ও, তাহলে তো ভালোই, তাহলে তো আপনার অনেক ধারণা আছে। তারপর এখন আমরা যেহেতু দেখেন অনেকে কিন্তু অ্যাকাউন্টিং মেজর না করেও কিন্তু মাস্টার এমবিএ করতেছে, তাই না? তাদের জন্য তো এটা জানা দরকার,
নাকি? জি স্যার। জি স্যার। তো এই জন্য এটা আবার করানো হচ্ছে। তো যাদের করা আছে তো ভালো, তারা আবার জিনিসটাকে গ্যাপ যদি থাকে সেটাকে আপনারা ম্যাচ করতে পারতেছেন, বুঝতে পারছেন? অ্যানালাইসিসে হয়তোবা আমি তো বললাম অ্যানালাইসিসের কোনো ফরম্যাট নাই। অ্যানালাইসিসে আপনার হয়তোবা রিলেশনশিপটা যদি আপনারা করতে পারেন, আপনাদের মতো নিজের মতো করে আপনার জিনিসটা করতে হবে, বুঝতে পারছেন? এটা একটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, আমি বারে বারে যেটা বলতেছি। কমন সাইজ স্টেটমেন্টটা কিভাবে করতে হয়, আমাদের এই একই রকম ভাবে আমরা যেমন কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছি একবার, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এটাও আমরা করব। কমন সাইজটাও আমরা আগে ব্যালেন্স শিটটা দেখাবো, ব্যালেন্স শিটটা কিভাবে কমন সাইজ করে আপনি ইন্টারপ্রেট করবেন, এবং তারপরে আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে কমন সাইজ করে ইন্টারপ্রেট করতে পারি, বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে আমরা এট ফার্স্টে চলে আসি কমন সাইজ ব্যালেন্স শিটটা কিভাবে করব। দেখেন, এ স্টেটমেন্ট হোয়ার ব্যালেন্স শিট আইটেমস আর এক্সপ্রেস ইন দ্য রেশিও অফ ইচ অ্যাসেট টু টোটাল অ্যাসেট এন্ড রেশিও অফ ইচ লায়াবিলিটি টু এক্সপ্রেস ইন দ্য রেশিও অফ টোটাল লায়াবিলিটিস কল্ড এজ এ কমন সাইজ ব্যালেন্স শিট। তার মানে হলো আপনি এখানে যখন আমরা ব্যালেন্স শিটটা করব, কমন সাইজ করব, আপনার দুইটা পার্ট তো আছে ব্যালেন্স শিটে, একটা হলো অ্যাসেট পার্ট আর একটা হলো লায়াবিলিটিস পার্ট, তাই না? লায়াবিলিটিস পার্ট জি, মানে স্যার। এখানে আপনার ইন্টারনাল লায়াবিলিটি, এক্সটার্নাল লায়াবিলিটি দুটো মিলেই, যেমন আপনার লং টার্ম লায়াবিলিটিস প্লাস আপনার ইকুইটি দুটো মিলেই তো টোটাল লায়াবিলিটি, তাই না? এখন আমি যখন ব্যালেন্স শিটটা যখন আমরা কমন সাইজ করব, টোটাল যখন আমরা অ্যাসেট পার্টটা আমরা কমন সাইজ করব, তখন আমরা টোটাল অ্যাসেটকে যে টাকাটা সেটাকে আমরাকে 100% ধরে ওই টোটাল অ্যাসেটের তুলনায় আপনার অন্য যে কম্পোনেন্ট আছে, যে অন্য অ্যাসেট যেমন কারেন্ট অ্যাসেট বা আপনার ফিক্সড অ্যাসেট, এগুলো আপনার কত পার্সেন্ট, ওই টোটাল অ্যাসেটের তুলনায় ওগুলা কতটুকু পার্সেন্ট সেটা বের করবে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর লায়াবিলিটি একই বুঝতে, টোটাল লায়াবিলিটি এন্ড শেয়ারহোল্ডার ইকুইটির তুলনায় ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি বা ইকুইটি কত পার্সেন্ট সেটা আমরা বের করব, বুঝতে পারছেন? এটা কমন সেন্স ব্যালেন্স শিটে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন সাধারণত। এটা যে বললাম, যেটা টোটাল অ্যাসেট এন্ড লায়াবিলিটি আর টেকেন এজ 100, এটা পরে আমরা করে 100টা করে, এটা আমরা দেখলে পারবেন, এটা খুবই ইজি, খুব কঠিন কিছু না। তো আমরা দেখি ইলাস্ট্রেশন নাম্বার 3টা দেখে দেখেন। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার অনুপ প্রাইভেট লিমিটেড এন্ড দ্য বানসাল প্রাইভেট লিমিটেড আর গিভেন বিলো। দুইটা কোম্পানির কি দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানে দুইটা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে, একটা অনুপ প্রাইভেট লিমিটেড, একটা হলো বানসাল প্রাইভেট লিমিটেড। তো এখানে প্রথমে লায়াবিলিটিস অ্যাজ ইউজুয়াল, প্রথমে শেয়ার ক্যাপিটাল থেকে শুরু করেছে, তারপর আপনার টোটাল লায়াবিলিটিস হলো এত, এটা হলো একটা কোম্পানির টোটাল লায়াবিলিটিস, এটা আর একটা কোম্পানির টোটাল লায়াবিলিটিস, অনুপ এন্ড বানসালের। আর হলো আপনার এখানে অ্যাসেট, এটা হলো অ্যাসেট, অনুপ এত এন্ড বানসালের এত, দুইটা কোম্পানির অ্যাসেট। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে কম্পেয়ার দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ টু কোম্পানিজ উইথ দ্য হেল্প অফ কমন সাইজ ব্যালেন্স শিট। আপনাদের এখানে রিকোয়ার্ডটা কি, আমরা এটা করব কমন সাইজ ব্যালেন্স শিট কনভার্ট করে আমরা কম্পেয়ার করব দুইটা কোম্পানির উপর, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, ওই যে আমি বললাম খুবই ইজি, আপনার এই কনভার্ট করা খুবই ইজি, কিন্তু আমাদের মেইন ফোকাস করতে হবে আমাদের আপনার অ্যানালাইসিসে। দেখেন এখানে অনুপ প্রাইভেট লিমিটেড এবং বানসাল দুটো কোম্পানি এখানে দেওয়া আছে, দিয়ে যেমন ফিক্সড অ্যাসেট ওখানে আবার আমরা যখন এটা রিঅ্যারেঞ্জ করা হয়েছে, তার মানে কি এটা স্টেপ, মাল্টিপল স্টেপ যে ব্যালেন্স শিট আপনার ক্লাসিফাইড ব্যালেন্স শিট আছে না, ওইরকম করে আপনাকে এটা করতে হবে। করে আমরা কি করব, দেখেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অনুপ প্রাইভেট লিমিটেড কত, 80,000, এটা পার্সেন্টেজ করে দাঁড়াইছে হলো 18%। এটা কিভাবে বের করলাম আমি বলতেছি, দেখেন এটা হলো আপনার যে টোটাল অ্যাসেট আছে না, এটা আমাদের কোশ্চেন করে দেখাতে পারে, এটাই কোশ্চেন আপনার 4,38,000, তাই না? টোটাল অ্যাসেট কত, 4,38,000 না? জি স্যার। এই 4,38,000 টাকাকে আমরা 100% ধরবো। এই 4,38,000 টাকা আমরা কত পার্সেন্ট ধরবো, 100%। 100%। এখন এই 4,38,000 টাকার ভিতরে আপনার ল্যান্ড 80,000, কত পার্সেন্ট আসে, 4,38,000 এর 80,000 কত পার্সেন্ট বের করা সম্ভব না? জি স্যার, সম্ভব। কিভাবে? স্যার ওই 80,000 কে 4,38,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কত আসছে এটা, 18.26%, তাই না? জি এটা স্যার। আসছে 18.26%। এইরকম করে বাকিগুলাও করতে হবে, যাতে একটা বোঝেন বাকিগুলো ইজিলি করতে পারবেন, তাই না?
বাকিগুলো স্যার, একই। দেখেন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা হলো আপনার 3,34,000, তাহলে 4,38,000 বিক্রি করে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হলো 76%। তাহলে আপনার এখন টোটাল ফিক্সড অ্যাসেট হলো আপনার 94.2%। বুঝতে পারছেন, যেটা যোগ করে তাহলে আপনার 4,38,000 টাকার এইটা কত পার্সেন্ট? 94%। আবার কারেন্ট অ্যাসেটের ভিতরে আপনার টেম্পোরারি ইনভেস্টমেন্ট কত? 1.14%। এরকম করে এই টাকা তুলনায় এগুলো কত, এগুলো আলাদা করে আমরা পেয়েছি। দেখেন এগুলো সব যোগ করে আমাদের 100% হবে, এগুলো সব যোগ করে কত হবে? 100 হবে। এটা এই যে 94% এখানে টোটাল ফিক্সড অ্যাসেট, আর টোটাল কারেন্ট অ্যাসেট কত? 5.48%। এটা কোথা থেকে পেয়েছি? আমরা এগুলো সব যোগ করেছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার, যোগ করে এসেছে, তাহলে 94.4252 আর 5.48 এই দুইটা যোগ করে কিন্তু 100%। বুঝতে পারছেন সবাই? জি স্যার, একটা বুঝতে পারলে এগুলোও বুঝতে পারতেছেন, এটাও একই রকম ভাবে করেছে। এটা হলো একটা কোম্পানির, এটা হলো আরেকটা কোম্পানির। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আর দেখেন এই যে টোটাল লায়াবিলিটিস মানে কি, এটা টোটাল লায়াবিলিটিস মানে হলো এখানে আপনার এক্সটার্নাল প্লাস ইন্টারনাল দুইটা মিলেই এখানে ওটা টোটাল লায়াবিলিটিস বলেছে। তো টোটাল লায়াবিলিটিস হলো আমার, দেখেন এইখানে দেখেন, তো টোটাল লায়াবিলিটিসটাকে আমি একই রকম ভাবে অ্যাসেটের মতো 100% ধরবো। এই যে 4,38,000, তো 4,38,000 কে আমরা কি করবো? 100% ধরে, এখানেও কিন্তু 4,38,000 ছিল, কারণ আমার টোটাল অ্যাসেট আমার ব্যালেন্স শিটে দুই পাশে মিলে যায়, তাই না? 4,38,000 টাকাকে আমরা এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট দ্বারা, যেমন মনে করেন এখানে প্রথমে আছে প্রেফারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল 1,20,000, তাহলে 4,38,000 টাকার 1,20,000 কত পার্সেন্ট? 27%। এরকম করে বাকিগুলা ইকুইটি শেয়ার কত? 31%। রিজার্ভ এন্ড সার্ভিস সারপ্লাস কত? 5.48%। টোটাল ক্যাপিটাল সার্ভিস কত? আপনার টোটালটা এগুলো যোগ করে পেয়েছি 64%। বুঝতে পারছেন? আর হলো আমাদের এটা লং টার্ম লায়াবিলিটিস কত পার্সেন্ট? 25%। লং টার্ম লায়াবিলিটি হলো 25%, আর এটা হলো, এটা তো একই রকম ভাবে 14.8। তারপরে দেখেন আপনি একটা পারলে এটাও করতে পারবেন। আর কারেন্ট লায়াবিলিটিস গুলো একটা ইন্ডিভিজুয়াল করে আমাদের পাওয়া গেছে হলো 10.6%, আর এর পাওয়া গেছে হলো আপনার অন্য একটা কোম্পানির 12.38%। বুঝতে পারছেন সবাই কিভাবে কমন সাইজটা করেছে? জি স্যার, এখন আমরা ইন্টারপ্রিটেশনে চলে যাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন an analysis of the pattern of financing of both the companies shows that Bansal Limited is more traditionally financed as compared to Anup Limited. এখন আমরা দেখেন ফাইন্যান্সিং, এখন আপনাদের যে এই যে স্টেপ বাই স্টেপ এখানে যে আগে ফাইন্যান্সিং কথা বলছে, আপনাদেরও আগে ফাইন্যান্সিং করতে হবে? নো, আপনারা আপনাদের মতো করে আপনার যে কম্পোনেন্টটা মনে হয় এটা আগে করবেন। এখানেও নাই যে আপনাকে আগে ওইটাই, এখানে যেটা করছে ওইটাও আপনি আগে করতে হবে। বুঝতে পারছেন? এখানে ওরা আগে যেটা দেখা যাচ্ছে ফাইন্যান্সিং প্যাটার্নটা দেখানো হয়েছে। দেখেন ফাইন্যান্সিং প্যাটার্নটা আমরা কি থেকে পাবো? ফাইন্যান্সিং প্যাটার্নটা পাবো হলো আপনার এই লং টার্ম লায়াবিলিটিস থেকে, তাই না? আর লিকুইডিটি থেকে, তাই না? জি স্যার, দেখেন বলছে that former company has depended more on its own fund as is shown by balance sheet. Out of total investment, 74.01% of the funds are proprietary fund or outsider fund account only 25.9%. এটা কার সম্বন্ধে বলতেছে বলেন তো? কোন কোম্পানি সম্বন্ধে বলতেছে? অনুপ এটা কি? অনুপ প্রাইভেট লিমিটেড, তাই না? জি স্যার, দুইটা দেখেন ওদের টোটাল ক্যাপিটাল রিজার্ভ হলো 64%, নিজস্ব ক্যাপিটাল রিজার্ভ। আর হলো আউটসাইডার লং টার্ম লোন হলো আপনার 25%। আর আপনার এটা বানসালের হলো আপনার টোটাল ক্যাপিটাল রিজার্ভ হলো 74%। তো কম্পেয়ার করলে কি মনে হয় ওদের ওন ক্যাপিটাল, নিজস্ব ক্যাপিটাল বেশি না? 74%। আর ওদের আউটসাইডার লোন হলো 14%। বুঝতে পারছেন? জি স্যার, ওদের আউটসাইডার লোন এদের তুলনায় কম। এখন কোনটা ভালো? আউটসাইডার লোন কম হলে ভালো না বেশি হলে ভালো? এটাও তো একটা দেখতে হবে। বা ইন্টারনাল লোন, ইন্টারনাল ক্যাপিটাল বা রিজার্ভ যদি বেশি ভালো নাকি কম ভালো, এটা কি বুঝেন? স্যার বেশি হলে তো ভালো হবে। রাইট। আমরা যদি ইন্টারনাল ফান্ডের তুলনায় যদি আমাদের লোন আউটসাইডের লোনটা কম হয়, ওই রেশিওটা কম হবে না, তাই এটা তো আমাদের ভালো হবে। তাহলে কি আমাকে বলতে পারি না এক্ষেত্রে আপনার অনুপ এবং বানসালের তুলনায় আমরা কি বলতে পারি না যে
এইটা ভালো, আপনার কি বানসাল, জি স্যার। এটা কি বানসালই তো নাকি? বানসাল, তাই না? জি স্যার। এটাই, এটা আপনারা বলে দিবেন কম্পেয়ার করে যে কোনটা মোর ট্র্যাডিশনালি ফাইন্যান্স আর কোনটা হলো ই হলো, বুঝতে পারছেন? জি স্যার। and which shows that the company has depends more upon outside funders, যাদের তাহলে যাদের লোন বেশি মানে লং টার্ম লোন বেশি তারা আউটসাইড ফাইন্যান্সের উপর বেশি ডিপেন্ডেন্ট, তাই না? আর যদি ইন্টারনাল লোন, ইন্টারনাল শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ বেশি, তারা তো এতটা ডিপেন্ডেন্ট থাকবে না, নাকি? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তারপরে দেখেন both the companies are suffering from shortage of working capital, the percentage of current liabilities is more than percentage of current asset in both the company। এখন আমরা দেখি আমাদের কারেন্ট লায়াবিলিটি এবং অ্যাসেটের তুলনায় কি অবস্থা। দেখেন টোটাল কারেন্ট অ্যাসেট অনুপের কত 0.548, আর আপনার এর কত, আপনার বানসারের কত 10.54 কারেন্ট অ্যাসেট। ওই তুলনায় কারেন্ট লায়াবিলিটিসটা কি অবস্থা? ওদের কারেন্ট অ্যাসেটের তুলনায় কত, ওদের কারেন্ট অ্যাসেট 5.48%। দেখছেন আপনার কারেন্ট লায়াবিলিটির তুলনায় কারেন্ট অ্যাসেট অনেক কম না ওদের? জি স্যার। লায়াবিলিটিস বেশি, ওদের কারেন্ট লায়াবিলিটিস বেশি 10%, আর এখানে কারেন্ট অ্যাসেট হলো 5.48%। আর একটা কোম্পানির কি অবস্থা দেখি, এদের কারেন্ট লায়াবিলিটিস হলো আপনার 12%, আর এইখানে কারেন্ট লায়াবিলিটিস কত 10%। তার মানে কি এটাও কারেন্ট অ্যাসেট কম, কারেন্ট অ্যাসেটটা কম এটা, তাই না? দুইটাই আপনার ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজে ভুগতেছে, তাই না? জি স্যার। সাফার করতে। তবে কম্পেয়ার যদি করি আপনার এটার অবস্থা ভালো, কারণ ওরা দেখা যাচ্ছে যে ওদের মানে কম্পেয়ার টু ওইটা, এটা তো আবার ভালো না, মানে কম্পেয়ার করলে এটা 12 আর মানে একটু কম আছে, রিস্ক পজিশনে এটা বেশি, কারণ ওদের লিকুইডিটির অবস্থা খারাপ, আপনার ইয়ের অবস্থা লিকুইডিটি অবস্থা কম্পেয়ার টু বানসালের, অনুপমের লিকুইডিটি অবস্থা ওর্স, তাই না? ওর্জা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। নেক্সট কি বলছে দেখেন, a close look to the balance sheet shows that investment in fixed asset have been from working capital both the company। এখন কমছে কেন? কমার রিজনটা হলো তারা ওই তাদের কারেন্ট ফাইন্যান্সিং বা কারেন্ট অ্যাসেটটা তুলনায় তারা মোর ফোকাসড করেছে কোথায়? ফিক্সড অ্যাসেটে। দেখেন have been working capital in both companies in Anup Limited fixed asset account 94%, আর বানসালের 89%। বুঝতে পারছেন? ওরা কারেন্ট ওইটাতে না ফোকাস করে ওরা ফোকাস করছে হলো ফিক্সড অ্যাসেটে। ফিক্সড অ্যাসেট দেখেন এদের কত, 94%, আর এলো 89%। মানে কি মোস্ট অফ দা ওদের ইটাই হলো ফিক্সড অ্যাসেটে চলে গেছে টাকাটা, জি স্যার। সেটাই বলছি। তারপরে আমরা কি একটা কনক্লুশন করতে পারি, দাস দা বোথ দা কোম্পানি ফেস ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেম এন্ড ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন টু ইস্যু মোর ক্যাপিটাল টু রেজ লং টার্ম লোন টু ইমপ্রুভ ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন। তবে আমরা এখান থেকে বুঝলাম যে ওদের ওয়ার্কিং ক্যাপিটাল অবস্থা খুবই খারাপ, সেটাকে ইমপ্রুভ করতে হবে। দিস ইজ দা মেইন কনক্লুশন, আর আপনি এটা বলতে পারেন ওদের ফাইন্ডিংস। বুঝতে পারছেন সবাই? এখন আমরা যেটা দেখবো হলো কমন সাইজ ইনকাম স্টেটমেন্টটাকে কিভাবে কমন সাইজ করে ইন্টারপ্রেট করা যায়। একই আপনার ওই যদি করতে পারে, এখন আমরা এটাকে সেলসটাকে 100% ধরবো। বুঝতে পারছেন? একটা ইনকাম স্টেটমেন্ট দিয়েছে, সেলস মিনস ইনকাম, এখানে টোটাল এত টাকা ইনকাম হয়েছে, এক্সপেন্স গুলো বাদ দিয়ে ওইটা পাইছিল নেট প্রফিট। এটা একটা ইনকাম স্টেটমেন্ট। এটা একটা কোম্পানির 2 বছরের ইনকাম স্টেটমেন্ট দিয়েছে। আমরা এখন এই বছর তুলনায় 2 বছর 2006 এবং 2007 এর কম্পারিজন করব। বুঝতে পারছেন? আপনি একই কোম্পানির 2 বছরের কম্পারিজন করতে পারেন, অথবা একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কম্পারিজন করতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না।
এখন দেখেন কমন সেন্স কি করেছে, সেলসটাকে এই পাশে এই ক্ষেত্রে 100% ধরা হয়েছে। আমরা যখন অ্যাসেট, আমরা যখন ব্যালেন্স শিট করব তখন কাকে 100% ধরবো, টোটাল অ্যাসেটটাকে। আর যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব 100% কাকে ধরবো, সেলসটাকে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাই এখন দেখেন সেলসটাকে 100% ধরে এই তুলনায় কস্ট অফ সেলস কত, 72%, 2.8%। এই তুলনায় গ্রস প্রফিট কত আসছে সেলসের তুলনায়, 27.14%। অপারেটিং এক্সপেন্স যেমন টোটাল অপারেটিং এক্সপেন্স কত, 10%। তারপরে অপারেটিং প্রফিট হলো 17.14%। তারপরে দেখেন আপনার মিসসেলেনিয়াস ইনকাম এত, এটা কোনো না, নেট প্রফিট হলো 15%। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন ইন্টারপ্রিটেশনটা কি বলছে, দ্য সেলস এন্ড গ্রস প্রফিট হ্যাভ ইনক্রিজড অ্যাবসলিউট ফিগারস ইন 2007 as compared to 2000, but the percentage of gross profit to sales has gone down 2007. দেখেন সেলস এন্ড গ্রস প্রফিট হ্যাভ ইনক্রিজড অ্যাবসলিউট ফিগার, দেখেন অ্যাবসলিউট ফিগারে বেড়ে গেছে আমাদের। দেখেন সেলস আপনার গত বছরের তুলনায় বাড়ছে না 2 লাখ। বুঝতে পারতেছেন? সেলস, হ্যাঁ সেলস বেড়ে গেছে। দেখেন জি স্যার। গত জি বছর স্যার, ছিল 2 লাখ। 5 লাখ, এবার এই 5 বছর লাখ। এসে 7 লাখ। 7 লাখ। তাহলে সেলস বেড়ে গেছে আপনার অ্যাবসলিউট ফর্মে, বাট দ্য পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট টু সেলস হ্যাজ গন ডাউন 2007। বাট সেলস তো বাড়ছে ঠিকই, কিন্তু আপনার দেখেন গ্রস প্রফিট গত বছর ছিল 34%, এই বছর হয়েছে কত, 27%। কেন? কারণ ওদের মার্জিন কম। কস্ট অফ সেলটা বেশি ছিল। দেখেন এই বছর, গত বছর ছিল কস্ট অফ সেল 3,30,000, আর 2007 সালে কিন্তু এটা বেড়ে গেছে 2,10,000, 5 লাখ। সরি 5,10,000। এই জন্য আপনাদের কি গ্রস প্রফিট রেটটাও কমে গেছে। বুঝতে পারছেন? The increase in cost of, okay, এটা তো বললামই। তারপরে কি বলছো, অপারেটিং এক্সপেন্স হ্যাভ রিমেইনড দ্য সেম ইন দ্য বোথ ইয়ার্স। অপারেটিং এক্সপেন্সটা আমাদের দেখেন, অপারেটিং এক্সপেন্স কি অবস্থা, অপারেটিং এক্সপেন্স দেখেন এটাও গত বছরও 10% ছিল, এই বছরও 10%, তাই না? সেম। তো এটা কোনো ফাইন্ডিংস না আমাদের, দেখা যাচ্ছে নেট প্রফিট আমাদের মেইনলি দেখতে হবে। নেট প্রফিট, এখানে নেট প্রফিট হ্যাভ ডিক্রিজ বোথ দ্য অ্যাবসলিউট ফিগার এন্ড দ্য পার্সেন্টেজ ইন 2000 as compared to 2006। দেখেন নেট প্রফিট আমাদের গত বছর ছিল কত, 23%, এই বছর হয়েছে কত, 15%। তার মানে কি এটা আমাদের পার্সেন্টেজ ফর্মে তো কমেও গেছে, এট দ্য সেম টাইমস আমাদের অ্যাবসলিউট ফিগারও কমে গেছে, 1,15,000 জায়গায় হয়ে গেছে 1,05,000, তাই না? জি স্যার। অ্যাবসলিউট ফিগারও কমে গেছে এবং পার্সেন্টেজ ফিগারও কমে গেছে। তাহলে আমরা কি বলতে পারি যে গত বছর তুলনায় এই বছরের পারফরম্যান্সটা নট ব্যাড, নট গুড, নাকি? জি স্যার। এখন এখানে অন্য কোনো রিজন ছিল কিনা সেটা হলো অন্য বিষয়। এখন যদি এরকম হয়, এখন যদি আমি বলি নট গুড, এখন যদি এমন হয় এই বছরটা ছিল প্যান্ডেমিকের আগে আর এটা হলো প্যান্ডেমিকের পরে, তাহলে যদি আমি বলি নট নট গুড, তাহলে কিন্তু হবে না। স্যার সেলস তো বেড়েছে। হ্যাঁ সেলস তো স্যার বাড়ছে, মানে এই বছর 2007 না, তো এটা sales তো বাড়ছে, এটা তো তারপর নরমাল কমেছে। সিচুয়েশনের কথাই বলতেছে, কিন্তু আমি বলতেছি ইন কেস অফ যদি এমন হয় যে আপনার একটা দিল প্যান্ডেমিকের আগে, যেমন আপনার আরেকটা হলো প্যান্ডেমিকের পরের, দুইটা ফিগার নিয়ে যদি হ্যাঁ। আপনি করেন তাহলে কিন্তু আপনার কম্পারিজন করলে হবে না, সেটাই বলতেছি আর কি। জি স্যার। তো আমরা তো কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও দেখলাম, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝেন না এমন কেউ আছেন? আমি তো বললাম আপনাদের ইন্টারপ্রিটেশন এই পার্টটা আপনাদের মতো করবেন, এখানে কোনো বাইন্ডিংস নাই। বুঝতে পারছেন? জি স্যার। এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে। আপনি মনে করেন আপনি এর নেট প্রফিটটাকে আপনি আপনার মতো করে নিজের মতো করে লিখলেই হবে, এটা ওইভাবেই লিখতে হবে, নট নেসেসারি। এবং এক একজনের ইন্টারপ্রিটেশন আপলোড থাকবে না আপনার ফাইলটা? জি ক্লাসরুমে আপলোড থাকবে আপনার ফাইলটা? কোন আপলোড? এই আজকের লেকচার আমি তো প্রত্যেক ক্লাসেরটাই লেকচার আপলোড করে দিই, এটা থাকবে না কেন? এটা থাকলে আমরা একটু পরে দেখতে পারবো।
অবশ্যই এটা তো আপনাকে দিবই, এটা কোনো কি না। এর আগে কি পান নাই? এর আগে যে দিয়েছি লেকচার শিট পান নাই? তাহলে জি স্যার পাইছি, আগে থেকে পাইছি। এই জন্য এটাও থাকবে। ওকে, এবার আমরা ট্রেন পার্সনের অ্যানালাইসিসটা দেখবো যে কিভাবে ট্রেন করে আমরা একই আমরা যদি জিনিসগুলো একই, খালি ইন্টারপ্রিটেশনটাই হবে। দেখেন ট্রেন পার্সেন্টেজ এখানে যেটা বলছে যে এখানে দেখেন একটা বলছে ইন ব্রিফ কি বলছে দেখেন 1 year is taken as a base year which is generally is the first year or the last year। এখানে আমাদের 4-5 বা 5 বছর বা 10 বছরের ডাটা দেওয়া থাকবে, আমরা একটা বছরটাকে আমরা কি করব বেস ইয়ার ধরবো। মনে করেন আপনার ফার্স্ট ইয়ারকে আমরা বেস ইয়ার ধরলাম, বুঝতে পারছেন? 10% as calculated in relation to base year, এবং ওই প্রথম বছরের তুলনায় আপনার মানে আপনার পরবর্তী বছরগুলোর পার্সেন্টেজটা কত চেঞ্জ আসছে সেটা বের করুন, বুঝতে পারছেন? এটাই হলো এখানে ডিফারেন্স, আর বাকিগুলো সেম। দেখেন এই যে এখানে দেখেন এখানে একটা বলছে যে ইলাস্ট্রেশন দেখলে বুঝতে পারবেন, ফ্রম দ্য ফলোইং ডাটা রিলেটেড টু এমএস রেখা গুপ্তা 2004-2007 বলতেছে যে 10% বাই করতে বলছে। এই দেখেন নেট সেলস ওরা 2004 থেকে 2007 মানে 4 বছরের ইনফরমেশন দেওয়া আছে। 4 বছরের ইনফরমেশন মানে 4 বছরের ইনকাম স্টেটমেন্ট। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছে, কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট পাওয়া গেছে, কস্ট থেকে এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট পাওয়া গেছে। এটা একটা সামারি বা একটা বলতে পারেন একটা ব্রিফ একটা ইনকাম স্টেটমেন্ট। এইটা কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করব ট্রেন্ড পার্সেন্টেজটা বের করে আমরা অ্যানালাইসিস করব। খুবই ইজি, খুবই কঠিন কিছু না। যেমন আমরা নেট সেলস 2004 টাকে আমরা 100% ধরছি, এই যে এই বছরটাকে 2004 টাকে আমরা কি করতেছি এইটাকে আমরা বেস ইয়ার ধরে বাকি বছরগুলোর কত পার্সেন্টেজ চেঞ্জটা আমরা বের করতেছি, বুঝতে পারছেন সবাই? জি স্যার। যেমন মনে করেন 2004 এর নেট সেলস হলো 2 লাখ, এটাকে আমি 100% ধরছি এখানে। এটা কত পার্সেন্ট ধরতেছি? 100%। এখন 2 লাখ টাকার আপনি 2005 এ কত 1,90,000 কত পার্সেন্ট? 95%। 95%, এই যে 95%। 2 লাখ টাকার 2,49,000 টাকা কত পার্সেন্ট? এটা তো 100 বেশি পার্সেন্ট হবে, কারণ এটা তো বেশি, তাহলে 124%। 24.5। হ্যাঁ, আর 2,60,000 130%, বুঝতে পারছেন সবাই? জি স্যার। এরকম করে বাকিগুলাও করা হয়েছে। বাকি সবগুলাই ওই 2004 কে 100% ধরে আপনার যেমন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সোল্ড 1,20,000 টাকা, আপনার এত পার্সেন্ট কত 98%, এরকম প্রত্যেকটাই এভাবে করা হয়েছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমরা এখন ইন্টারপ্রিটেশনটা দেখি। On the whole, 2005 was the bad year, but a recovery was made during 2006. In this year, there is an increase in sales as well as profit. দেখেন এখানে বলছে 2005 কে সবচেয়ে খারাপ বছর বলছে, কারণ সেলসও কমে গেছে, কস্ট অফ গুডস সোল্ড কমলে তো ভালো, গ্রস প্রফিট কমে গেছে, বা দেখেন গ্রস প্রফিট এখানে বেশি, এখানেও বেশি, তারপরে দেখেন এক্সপেন্স এখানে হলো, কিন্তু দেখেন আমরা মেইনলি যে থেকে ইনফরমেশন পাবো যে নেট প্রফিট এখানে দেখেন 88%, আর বাকিগুলো কিন্তু 100% এর বেশি। মানে গত বছরের তুলনায় এই 2004 এর তুলনায় কিন্তু 2006 2007 ভালো, বাট 2005টা কিন্তু খারাপ, তাই না? গত বছরের তুলনায় কমে গেছে, এজন্য এটা 80%, বুঝতে পারছেন? জি। তাহলে আমরা 2005 কে খারাপ বলতেই পারি, কারণ আমাদের মেইন দেখার বিষয় নেট প্রফিট। আপনি দেখেন এই কস্ট অফ গুডস সোল্ড দেওয়ার পরে লাস্টে যে আমাদের ইন্ড যেটা মানে আমাদের কি বলছি আমাদের যে ফিগারটা এট দ্য এন্ড, এটাই তো আমাদের রিফ্লেক্ট করবে আমাদের প্রফিটেবিলিটিটা, তাই না? এটাকে বলা হয় বটম লাইন ফিগার, তাই না? জি স্যার। বটম লাইন ফিগারটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। ওকে, the figure 2005 when compared to 2005 variable that the sales have come down by 5%. দেখেন সেলস কমে গেছে আপনার 2005 এ 5%, বাট 2006 এবং 2007 এখানে রিকভার হয়েছে। আপনার 2005 বছরের থেকে আমি যদি একটা খারাপ পারফরম্যান্স সেলস হয়েছে, বাট 2006 এর তুলনায় আবার 2007 আরো রিকভার হয়েছে, বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে এটা আসলে আপওয়ার্ডের দিকে যাচ্ছে, তাই না? 2005 কে যদি আমরা বাদ দিই তাহলে 2007 এ 2006 এর সাথে যদি করি তাহলে আমরা কি আপওয়ার্ডের দিকে যাচ্ছে না সেলসটা, বুঝতে পারছেন? However, the cost of goods sold and the expense have the decrease only 1.8% and 3% respectively. দেখেন cost of goods sold এর কি অবস্থা হইছে, দেখেন cost of goods sold আপনার এখানে কমে গেছে হলো, বাট এইখানে দেখেন
কস্ট অফ গুডস হলো আপওয়ার্ড, এখানেও বাড়তেছে, সবই আপওয়ার্ড এখানে। কস্ট অফ গুডস হলো কিন্তু বাড়তেছে, সেই তুলনায় আপনার গ্রস প্রফিট কি এটাও বেড়ে গেছে, সবই আপওয়ার্ড। এক্সপেন্স বেড়ে গেছে, সবই এখানে আপওয়ার্ডই, মানে ওটা ট্রেন্ডটা আপওয়ার্ড এখানে, এটা বোঝা গেছে। দেখেন নেট প্রফিট বাড়ছে হলো 12%, the position was recovered 2006 and not only the decline but also there is positive growth in 2006 and 7. Moreover, the increase in profit by এত is much more than the increase in sales 12% 30%. তার মানে কি আমার প্রফিটের রেটটা সেলসের তুলনায় অনেক বেশি, তাই না? প্রফিটের রেটটা হলো আপনার 31.3%, দেখেন এই যে 131%, আর সেলস বাড়ছে হলো 124%, আর হলো আপনার প্রফিট এখানে 150%, আর সেলস 130%, তাহলে প্রফিটের রেটটা বেশি না? This shows the major portion of cost of goods sold and expense is fixed nature. Okay, এটা হলো আমাদের ছিল হলো আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, বুঝতে পারছেন? এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন এগুলা। সো এই পর্যন্তই আমাদের। তো আপনারা তো আমাদের কম্পারেটিভ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, কমন সাইজ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এবং লাস্ট অফ অল ট্রেন্ড পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় জানলাম, তাই না? আপনারা তো এখন অ্যানালাইসিস আপনার মতো করলেই হয়ে যাবে। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কনফিউশন নাই। ওকে, এখন আরেকটা জিনিস বাকি আছে আপনার অ্যানালাইসিসের, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। রেশিওটা কি আমরা আজকে দেখাবো না নেক্সট ক্লাসে দেখাবো? আপনাদের কি মনে হয়? এটা কিছু ফর্মুলা করে আপনারা বের করে আপনারা নিজেরা অ্যানালাইসিস করতে পারবেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসে দেখালে ভালো হয়। নেক্সট ক্লাসে দেখাচ্ছে। নেক্সট ক্লাসে দেখাবো? জি স্যার। আজকে এখনো সময় আছে, এখনো আপনাদের 10:30 পর্যন্ত ক্লাস, এখনো 10টার ভিতরে কি পসিবল হবে? 10টার ভিতরে পসিবল হবে? তাহলে স্যার শেষ করে দেন। তাহলে আজকে যদি আমি শেষ করে দেই, তারপরে কিন্তু আমাদের নতুন আজ কিছুই পড়ানো হবে না। আপনাদের পরে যেটা হবে সেটা হলো আমি একটা ক্লাস টেস্ট হয়তো নিতে পারি, আর আপনাদের প্রেজেন্টেশন শেষ, তাহলে শেষ। স্যার আপনি তো অ্যাসাইনমেন্টের সঙ্গে ক্লাস টেস্ট দিয়ে দিয়েছেন বলছিলেন। দুইটা ক্লাস টেস্ট হয়েছে আপনাদের, আর একটা ক্লাস টেস্ট নিতে হবে, কারণ আমি বেস 2 কাউন্ট করব, বুঝতে পারছেন? স্যার আরো একটা এটা গ্রুপে ভিডিও প্রেজেন্টেশন নিতে চেয়েছিলেন। হ্যাঁ, ভিডিও প্রেজেন্টেশন তো আমি প্রেজেন্টেশনের কথা বলি এখন, ভালো কথা বলছেন, যে আমাদের যেই অ্যাসাইনমেন্টটা মনে করেন আপনাদের আমি যেটা হলো আপনাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হবে। দিস ইজ ইওর মানে আপনাদের প্রেজেন্টেশনের টপিক। ফাইনান্সিয়াল অ্যানালাইসিস কোনটা করবেন? আপনাদের মনের মতো করে একটা কোম্পানি সেট করবেন। যদি কেউ মনে করেন কেউ স্কয়ার কোম্পানি, কেউ বেক্সিমকো, কেউ গ্রামীণ ফোন, কেউ বাংলা লিঙ্ক, এটার 5 ইয়ার্স এর ডাটা আপনারা অ্যারেঞ্জ করবেন, করে যে আজকে যেভাবে করা হলো না এরকম জাস্ট আপনি অ্যানালাইসিস করে আপনি প্রেজেন্ট করবেন, আর এর সাথে আপনার রেশিওটা আপনার অ্যাড করতে হবে। আমাদের তো ক্লাস পাচ্ছি, আমরা রেশিওটা নেক্সট ক্লাসেই করাই, কারণ হলো আমাদের আরো মনে হয় 2টা না 3টা ক্লাস আছে না? জি স্যার, নেক্সট ক্লাস তাহলে আমরা রেশিওটা নেক্সট ক্লাসে করাই। আপনারা এই ক্লাস প্লাস রেশিও দুইটা মিলে আপনারা কি করবেন? প্রেজেন্টেশন করবেন, একটা কোম্পানি সিলেক্ট করবেন আপনাদের যেটা পছন্দ। যদি আপনি নিজস্ব যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন সেই কোম্পানিরও নিতে পারেন, আরো ভালো হবে। তো সেম কোম্পানি হয়ে যাবে নাকি আবার একজনের? না, আপনাদের সেম, আপনি সবাই তো সেম কোম্পানিতে চাকরি করেন নাকি? না স্যার, ধরেন আমি স্কয়ার নিলাম, আরেকজন যদি স্কয়ার নিয়ে নেয় সেজন্য বলতেছি, লিস্ট করে দিলে ভালো হয়। না না না, স্পেসিফিক না বলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে এটা করাটাই আমার মনে হয় আরো ভালো হবে। আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আপনি কোম্পানির সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন। সবাই তো আর জব করে না। ও, যারা জব করেন না তারা ওইভাবে একজন গ্রামীণ ফোন, কেউ বাংলা লিঙ্ক, কেউ আপনার স্কয়ার, কেউ বেক্সিমকো, এরকম করে আপনার পেয়ে যাবেন। আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অ্যানুয়াল রিপোর্ট আপনার সব ওয়েবসাইটে দেওয়া থাকে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি অ্যানালাইসিস করে আপনার মতো করে অ্যানালাইসিস আপনি মনে করেন স্লাইড থাকলো, আপনি কমন সেন্স করে ফেললেন, আপনি স্লাইড করে আপনি ওটা কি অ্যানালাইসিসটা আপনি খেলে আপনার মুখে বললেন, দ্যাটস ইট। 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে করলেই হয়ে যাবে, 5 to 10 মিনিটস। লাস্ট 5 ইয়ার নাকি যে কোনো 5 ইয়ার?
যে কোনো 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স নট নেসেসারি, আপনি 5 বছরের ডাটা থাকলেই হবে। তবে রিসেন্ট ডাটা হলে ভালো, আপনাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তবে আপনি রিসেন্ট ডাটা না পান, আপনি যদি 1 বছরের আগের 5 বছরের পান তাতেও কোনো সমস্যা নেই। তো আমার কাছে কিছু কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইয়াটা মানে অ্যানুয়াল যে রিপোর্ট ওটা আছে, তো এই কারণে এটা 2-3 বছর আগে। সমস্যা নাই, সমস্যা নাই, আমাদের অ্যানালাইসিস শেখাটা এখানে জরুরি, এখানে তো আপনার ওইটা তো জরুরি না, বুঝতে পারছেন? কি কি ইনক্লুড হবে এই কমন সাইজ অ্যানালাইসিস ব্যালেন্স শিট যেটা এগুলি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে যে টুলস এন্ড টেকনিক যেগুলো দেখলাম না আজকে, বুঝলি? জি এই দেখাচ্ছি, আমি আবার বলতেছি তারপরেও এই যে ক্রসের এই যে এটা আপনারা বলবেন, এই যে এখান থেকে আমরা কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ট্রেন্ড অ্যানালাইসিস, আর হলো আপনার কমন সাইজ যেটা আমরা আজকে করালাম, বুঝতে পারছেন? এই 3টা করালাম। রেশিওটা আমরা করাই নাই, রেশিওটা আমরা নেক্সট ক্লাসে করাবো, অথবা আপনার রেশিও আইডিয়া তো আছেই। আর যদি বলেন যে রেশিওর আমরা একটা শীট আছে, আমরা শীটটা আপনাকে আজকে দিয়ে দিতে পারি, আমরা দিয়ে দিব রেশিওর শীটটা। এটা আমরা লাস্ট ক্লাসে আপনার অ্যানালাইসিস, মানে সরি নেক্সট ক্লাসে আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন এটা আমরা দেখাবো। স্যার প্রেজেন্টেশনের লাস্ট ডেট কেমন থাকতে পারে? আচ্ছা আমি বলতেছি, লাস্ট ডেটটা আমি বলতেছি। স্যার গুগল ফর্মে দিয়ে রাখেন তাহলে ভালো হবে সব ইয়েগুলো। গুগল ফর্মে, সরি গুগল ক্লাসরুমে স্যার। হ্যাঁ রেশিও অ্যানালাইসিস আমরা নেক্সট ক্লাসে করব, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে যেগুলো আছে রেশিও অ্যানালাইসিস গুলো করানোর পরে আপনাদের টপিকসটা আপনারা সিলেক্ট করবেন। নেক্সট ক্লাসে যে আমি রেশিওটা করব, তারপরে আপনারা টপিকসটা সিলেক্ট করে এই যে তারপরে আপনারা যেগুলো করানো বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কম্পারেটিভ ইনকাম, কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সরি কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ট্রেন্ড অ্যানালাইসিস, রেশিও, এই 4টা উপরে ভিত্তি করে আপনারা অ্যানালাইসিস করে আপনার প্রেজেন্টেশনটা হবে, বুঝতে পারছেন সবাই? স্যার গুগল ক্লাসরুমে দিয়ে রাখলে ভালো হবে স্যার, ভুলে যেতে পারি। মানে গুগল ক্লাসরুমে কি দিব বলেন আপনি? ওই যে টপিক চ্যাটটা। ও আচ্ছা, মানে আপনাদের প্রেজেন্টেশনের টপিকস গুলা? জি স্যার। টপিকস গুলো ওটাই যেটা আমি আজকে পড়ালাম না, এটার তো আমি শীটটা তো আজকে দিয়ে দিচ্ছি, মনে থাকবে না নাকি আপনাদের? ঠিক আছে, যদি ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দেব, সমস্যা নেই, গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি স্যার। না না না, আপনাদের আমি তো, হ্যাঁ রাইট রাইট, আপনাদের তো একটা আমি অ্যাসাইনমেন্টের এই টপিকস তো দিবই, ওইটা আমি দিব হলো আপনার অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের গুগল ক্লাসরুমে। আপনারা কিন্তু ওইটার উপরে রেসপন্সই তো আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, তাই না? জি স্যার। প্রেজেন্টেশনটা রাইট, আমি এটা দিয়ে দিচ্ছি, আমি আজকে দিয়ে দিচ্ছি আপনাদের ওই কি কি টপিকস এর উপরে আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের আপনি অ্যানালাইসিস করে আপনি প্রেজেন্টেশন করবেন, এটা দিয়ে দিচ্ছি। আর জি, স্যার। আপনারা যেটা করবেন অ্যানালাইসিস করলে আমার ড্রাইভে বা গুগল ক্লাসরুমে শুধু লিংকটা শেয়ার করবেন, আপনারা আপনাদের ড্রাইভে আপনাদের সেভ রাখবেন, বুঝতে পারছেন? ডাইরেক্ট ওই ফাইলটাই আমারটা গুগল ক্লাসরুমে যদি আপলোড করেন তাহলে আমারটা অনেক জায়গা নিবে, অনেক মানে জায়গা থাকবে না, বুঝতে পারছেন? জি স্যার। আপনারা যেই প্ল্যাটফর্মে আপনাদের পছন্দ খালি লিংকটা দিলেই হবে। আপনি যদি বলেন না আমি ইউটিউবে আপনি আপলোড করে রাখবো, সমস্যা নাই, আমি ইউটিউবের লিংকটা আপনাকে ওইখানে দিয়ে দিবেন, আমি ওই লিংক দেখে আপনি ইউটিউব হোক, আপনি আপনার ড্রাইভে হোক, নো প্রবলেম। স্যার গত মানে একটা কোম্পানি সিলেক্ট করার পর তার 4 বছরের ইয়ারটা নিব না 5 বছরের স্যার? 5 ইয়ার্স হলে ভালো হয়, আর যদি আপনি 5 বছর না পান তাহলে 4 বছরে নিন, সমস্যা নাই। স্যার 5 বছর নিলে তো স্যার ব্যাচের সংখ্যা হয়ে যায়, কম্পেয়ার করতে ঝামেলা হয়। 4টা নিলেই মনে হয় সুবিধা হয় স্যার। 2 বছর এটা 2 আবার কোন বছর ধরনের করে। কথা বলেন? 5 বছরের বেজর হলে কম্পেয়ার করতে অসুবিধা হবে, এটা তো আমি না না স্যার, আমি বলতে চাচ্ছি যে 2020 2019 2017 18 এভাবে যদি করা যায় তাহলে তো 4 বছর হয়, সেটা বলছি। হ্যাঁ, তার 17 আগে 16 নিলে সমস্যাটা কি? আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে। না এটা তো আমরা 4-5 বছর কেন, 10 বছর 20 বছরও যদি ইনফরমেশন থাকে 20 বছরেরও করা যাবে। তো আপনি 5 বছর, হ্যাঁ আপনি যদি 5 বছরের ডাটা না থাকে, এমন কোম্পানি থাকতে পারেন যে 5 বছরের ডাটা নাই, সেই ক্ষেত্রে আপনি 4 বছরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের অ্যানালাইসিসটা মেইন দরকার এখানে, বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন বা কোয়েরিজ আছে? স্যার অ্যাসাইনমেন্টে জমা দিয়েছি আগেরটা, ওটা কি স্যার চেক পেয়েছেন? জমা ক্লাসরুমে আমি দেখলেই পাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার ক্লাস টেস্ট 2 এর লাস্ট ডেট মানে লাস্ট টাইমটা কখন আজকে জমা দেওয়ার?
রাত 12টা? আজকে তো সারা দিনই মনে হয় সময় আছে। আপনি তো মনে করেন যখন সাবমিট আজকে মনে হয় রাত 12টার পরে মনে হয় এটা লেট দেখাবে, তার আগে যদি যখনই দেখান তো লেট তো দেখাবে না। স্যার এটা তো ক্লাস টেস্ট 2 না স্যার? হ্যাঁ হ্যাঁ ওই Class এটা test ক্লাস স্যার? 2 আমাদের, টু আমরা এ আরেকটা সাবমিট ক্লাস করে টেস্ট দিছি। নিব, বুঝছেন, আরেকটা ক্লাস টেস্ট নিব। যদি মনে করেন এটা হলো আমাদের আর কয়টা ক্লাস আছে, আরো 2টা না 3টা, আমরা আর কয়টা ক্লাস পাবো আজকে 3টা দিয়ে? বোধ। আজকে দিয়ে আরো 2টা পাবো না, আজকেটা ছাড়া কি আরো 2টা পাবো? জি স্যার, 13 তারিখ পরীক্ষা তো। না, আমাদের টোটাল 12টা ক্লাস হইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আরো দুইটা আছে, 31 তারিখ 7 তারিখ স্যার, আর হ্যাঁ, দুইটা ফ্রাইডে আছে। আরো 2টা ক্লাস আছে, তাহলে আরো 2টা ক্লাস হতে নেক্সট ক্লাসে আমি কি করাবো? রেশিও অ্যানালাইসিস করাবো, বুঝা গেছে? অ্যানালাইসিস করাবো, এবং লাস্ট ক্লাসে আমি রিভিউ, মানে আপনাদের সাজেশন বা আপনি বলেন, আর আপনি কোশ্চেন প্যাটার্ন বা আপনি এটা ডিসকাস করবেন, বা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে সেইটা সলভ করা হবে। প্লাস লাস্ট ক্লাসে একটা ছোট একটা ক্লাস টেস্ট দিতে হবে, দ্যাটস ইট, শেষ। কারণ লাস্ট ক্লাসে তো আমাদের রিভিউ করতে তো আমাদের 2.5 ঘন্টা লাগবে না, আপনি আধা ঘন্টার একটা ক্লাস টেস্ট দিবেন, আর হলো আপনার লাস্টে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা ডিসকাস করবো, বুঝতে পারছেন দাদুজন? জি স্যার। স্যার ক্লাস Class- টেস্ট অফ মিডের আগে একটা নিয়েছিলেন, আর আজকে একটা জমা দিতে হবে, দুইটা। 2টা, আর একটা হলো 2টা। আপনাদের ক্লাসরুমে, আমি ক্লাসরুম মানে আপনার ক্লাস টাইমে ক্লাস টেস্টটা নেব। ও স্যার মার্কটা কিভাবে হবে স্যার 3টা ক্লাস টেস্টের মধ্যে? আপনাদের মার্কটা আপনার বেস্ট 2 কাউন্ট করা হবে দরকার হলে, নাহলে এভারেজ করব, বুঝতে পারছেন? তো আপনাদের কোনটা সুবিধা, বেস্ট 2 কাউন্ট করলে হবে নাকি এভারেজ করলে ভালো হবে? স্যার বেস্ট কাউন্ট করলে ভালো হয় স্যার। জি তাহলে স্যার। বেস্ট কাউন্ট করলে তো ভালো, তাহলে আপনাদের মনে করেন লাস্ট ক্লাসটা কেউ যদি অ্যাভয়েড করতে চান তাও কোনো সমস্যা নাই, বাট দেওয়াটা আমি সাজেস্ট করবো সবাই দেওয়ার জন্য। জি স্যার, আপনি জি, বেস্ট দিব কাউন্ট আমরা করলে স্যার। ভালো হয় স্যার, আমরা স্যার দিব স্যার। স্যার অবশ্যই। আর হলো আমি টপিকস কিছু না, ওই হয়তো বা আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা করতে দিব, আপনারা ওখানে ইনস্ট্যান্টলি শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর কিছু না, শুধু একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথডে করতে দিব, আপনারা ইনস্ট্যান্টলি করে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। বাথরুম পয়সা। হ্যালো, জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন কোয়ারিজ আছে? না স্যার, আজকে স্যার, এই পর্যন্ত থাকলে ভালো পরের হতো। শুক্রবারে ক্লাস টেস্ট নেবেন লাস্টে, এই মানে দ্বিতীয় শুক্রবার। আরো 2টা শুক্রবার Friday। পাচ্ছে, এরপরে আমরা রেশিও অ্যানালাইসিস করব নেক্সট শুক্রবারে, মানে অ্যানালাইসিসের তারপর? পার্টটা কন্টিনিউ চলবে। তারপরে তারপর। শুক্রবারে আমাদের লাস্ট ক্লাসে আমাদের আধা ঘন্টার একটা ক্লাস টেস্ট হবে, আর হলো বাকি টাইমটা আমরা ক্লাস কন্টিনিউ করব এজ এ রিভিউ ক্লাস হিসেবে, বা একটা আপনাদের সামারি ক্লাস বা সামারি ক্লাস বলতে পারেন, আবার আপনাদের একটা ইন্ডিং ক্লাস হিসেবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা তাহলে জমা দেওয়ার লাস্ট ডেটটা বলে দেন, যেটা ভিডিও ও, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের ভিডিওটা তো আমি যখন আপলোড করব তখন ডেট দেওয়াই থাকবে। যেমন আপনাদের লাস্ট আচ্ছা। ক্লাস হলো আপনাদের আরো 2টা শুক্রবার পাচ্ছেন, তাই না? আরো তো 2 উইকস তো পাবেনই, প্লাস আপনাদের জি, জি। পরীক্ষাও আরো আছে, আপনাদের মার্কিং করতে আরো টাইম লাগবে। আমি আরো 3টা উইক আমাকে দেবো, সমস্যা নাই। আপনাদের আজকে যদি টপিকটা দিয়ে দেই, তো আজকে থেকে আপনাদের আরো 3 উইক পাবে। জি স্যার। জি স্যার। কিন্তু আপনারা যেটা করবেন হলো 5 to 10 এতে আপনি প্রেজেন্টেশনটা অবশ্যই ফর্মাল প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? ওকে স্যার। Okay, thank you everybody. That's all from today. এখন আমি একটু অ্যাটেন্ডেন্স ডাকবো, সবাই একটু রেসপন্স করবেন। যেমন রেকর্ডিংটা বন্ধ করে দিতে হবে।